মানে এক প্রকারে বলতে গেলে তুমি যদি মনে করো যে ওই দিন, ঠিক আছে, 2018 সালের 26শে সেপ্টেম্বর, তুমি মনে করো যে ওই দিন বিকেল 5টার সময় আমি কিন্তু মরে গেছি। আমার এটাই কষ্ট হচ্ছিল যে আমি এই ভুলটা কেন করতে গেছিলাম। তখন তোমার হয়তো এটাও মনে হয় যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এরকম একটা কথা আমাদের বাঙালিতে আছে। হ্যাঁ, যার জন্য করলাম চুরি সেই বলে গলায় ছুরি। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই হলো না যে পরে বুঝতে পারলাম যে না, আমি তো এটা ভুল করছি, না আমার বাড়িতে অস্তিত্ব থাকলো, না আমার আরেকদিকে যে কারণে তোমার এটা করা, যে কারণে সেই মানুষটাই থাকছে না। এইরকম জাস্ট আমাকে বলছে যে তুই আমার শরীর পাবি, তুই আমার মন কোনোদিন পাবি না। দাদা তাহলে সেদিন তো সবটাই শুনলাম, তাই এবার আমি শুনবো হচ্ছে তুমি মামা বাড়ি থেকে ফিরে এসে কি করলে। আচ্ছা, মামা বাড়ি থেকে আমরা ফিরে এলাম দেশের বাড়িতে। আচ্ছা, ফিরে আসার পরে মন মেজাজ সব খারাপ, কোথায় যাব কি করব, কোনো আত্মীয়রাও আমাদেরকে জায়গা দিচ্ছে না। আচ্ছা, তো বাবা মায়েরও কি বলা যায়, একটা মনের মধ্যে যেন ভয় প্লাস শোক। শোক কিরকম, যে টাকা পয়সা নষ্ট হচ্ছে, পুলিশ যখন তখন ঝামেলা করছে, এদিকে বৌমা প্রেগনেন্ট, আচ্ছা, এই ছেলেকে নিয়ে কোথায় যাব, মানে তাদের কাছে যেন আমি একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গেছি। তো বেশ কিছুদিন কাটানোর পর হঠাৎ করে ছেলে হলো। আচ্ছা, হসপিটালে ছেলে হলো। ছেলে হওয়ার পর বাড়িতেই রয়েছি, গাড়িপত্র বসে গেছে, গাড়িপত্র তো চলছে না, কি করব। তো হঠাৎ করে আমার ওই জেলখানার কথা মনে পড়লো, যে আমাকে যে ওই ফোন নাম্বারটা দিয়েছিল যে তুমি গিয়ে যোগাযোগ করো, একদম আমার লোক আছে, তোমার গাড়ি ভাড়ায় নিয়ে নেবে। আচ্ছা, তো আমি ওই নাম্বারে ফোন করলাম যে স্যার আমার এরকম গাড়ি আছে, তো আমি গাড়ি দিতে ইচ্ছুক। তখন ওনারা বললেন যে ঠিক আছে, তুমি তাহলে গাড়ি নিয়ে আসো, আমরা দেখে নিচ্ছি। তা আমি একটা পুলিশের একটা অফিসে গেলাম, গিয়ে ওখানে গাড়িটা দেখালাম। দেখানোর পরে বললো যে ভালো গাড়ি, তো নূতন প্রায় বলতে গেলে, তো গাড়ি কে চালাবে। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার কি রকম কি সিস্টেম আছে। তো বললো যে তুমি যদি নিজে দাও তাতেও ভালো, তুমি যদি ড্রাইভার না দিতে পারো, আমাদের ড্রাইভার আছে। আচ্ছা, তো আমি বললাম যে স্যার আমি তো গাড়ি চালাতে পারি, আমি কি চালাতে পারি? হ্যাঁ, তুমি থাকবে? বললাম হ্যাঁ। তো আমার বাড়ি থেকে প্রায় ধরো 120-30 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু অনেকটাই। হ্যাঁ অনেকটাই। এবার বাড়িতে তো আর মন থাকতে চাইছে না, যে এখানে এত যন্ত্রণা এত অশান্তি, তা আমি এখানেই থেকে যাই। বাড়ি থেকে আসার সময় আমি হালকা বেডিং কিছু, মানে আমাদের বাড়ির কিছু খাওয়ার মা দিয়েছিল, ওগুলো নিয়েই এসেছিলাম, ওটা নিয়েই থেকে গেলাম। বাবা ওই দিন সন্ধ্যেবেলা বাড়ি ফিরে গেল। আচ্ছা আচ্ছা। তো একটা গাড়ি নিয়ে আমি প্রায় 3-4 মাস টানা ডিউটি করলাম পুলিশে। এই আজকে কোর্টে যাও, কালকে এই অফিসে যাও, কালকে এখানে রেড করতে যাও, এইরকম বিভিন্ন রকম পুলিশের ডিউটি করতে থাকলাম। তো আস্তে আস্তে করে ওদিকে আমার যে আরেকটা গাড়ি যে থানাতে আটকে রাখা ছিল, সেই গাড়িটা কোর্টে প্রেয়ার করা শুরু হলো, যে গাড়িটা আমার ছেড়ে দেওয়া হোক, গাড়ির কাগজপত্র সাবমিট করা হলো। তো জজ সাহেব সবকিছু দেখার পরে গাড়িটা রিলিজ অর্ডার দিলেন। এইদিকে আমি পুলিশে গাড়িটা চালাতে 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 কিছু অফিসের মানুষের সঙ্গে পরিচয় হতে হতে বলে ফেললাম যে আমার আর একটা গাড়ি আছে। তো ওনারা বললেন যে তাই, তো এই গাড়ি তো আমাদের সাহেবদের কখনো কখনো লাগে, তো গাড়িটা যদি ভালো হয় নিয়ে আসো, আমরাই নিয়ে নেবো। আচ্ছা, আমি ওখান থেকে ওই গাড়িটাও নিয়ে চলে এলাম। বাহ, এইভাবে আমার শুরু হয়ে গেল পুলিশের জার্নি, মানে পুলিশে একটা কাজ করার জার্নি। এবারে ওইদিকে ছেলে বলতে গেলে তখন প্রায় 2.5 মাস 3 মাস বয়স। আচ্ছা, ছেলে দাদু ঠাকুমা সাথে মানে পাশেই রয়েছে, আর আমি রয়েছি একা এখানে। এবার আস্তে আস্তে ওইদিকে ও গ্রাজুয়েশন করছে সেই মুহূর্তে, ওইটুকু পুচকেকে সঙ্গে নিয়েও গ্রাজুয়েশন করছে। একা বাড়িতে কি করবে, পড়াশোনাটা করুক। তো এইভাবে আমি এখানে আছি, কিন্তু ওই যে বাড়ির ওখানে জমি জায়গা যা কিছু ছিল সবকিছুই ওখানে রয়েছে। গাড়িপত্র নিয়ে এখানে চলে এসেছি, প্রত্যেক মাসে ইএমআই আছে, কোথা থেকে দেব। কেননা পুলিশের বলো কি সরকারি বলো, একটা সিস্টেম আছে যে প্রত্যেক মাসে মাসে তোমাকে কোনো গাড়ির ভাড়া বলো কিংবা কিছুই দেবে না।
আচ্ছা। ওটা 8 মাস, 9 মাস, 12 মাস, 15 মাস অন্তর বিলিং হয়। তাহলে এই 15 মাসটা আমি চালাবো কি করে? ওদিকে তো ব্যাংক ফাইন্যান্স তো আমার কথা শুনবে না যে না। আমি পুলিশে গাড়ি দিয়েছি কি হুম করেছি। হুম হুম এবারে সেই মুহূর্তে আমার বাবা যখন আমাদের ওই রোড সাইডের জায়গাতে কিছুদিন পরে গেল বাড়িতে, হুম দেখা গেল সেখানকার মানুষ এমন কিছু রিয়াকশন ক্রিয়েট করছে যে আমার জন্যই বলতে গেলে, যে ওনার ছেলে এরকম পুলিশ ধরে নিয়ে গেছিল, এই করেছিল ওই করেছিল, মানে বাবা মায়ের মান সম্মান নিয়ে টানাটানি যেটা আমি বলি। একদম। এদিকে আমাদের বাড়িতে অনেক দেনাপত্রও হয়ে গেছে আমাকে বিশেষ করে উদ্ধার করতে গিয়ে, মানে এই কোর্টে এই টাকা দাও, উকিলকে এই টাকা দাও, হুম গাড়ির 5 মাস 6 মাস টানায় বাড়ি থেকে কিস্তি মেটানো, মানে ইএমআই সাবমিট করা। হুম তা আমি বাবাকে বললাম যে বাবা এক কাজ করো, ওই জায়গাটাতে যখন মানুষও আমাদেরকে একটা অন্যরকম ভাবে নজরে দেখছে, আমাদেরও টাকার দরকার আছে, কার কাছে হাত পেতে চাইবো যে আমাদেরকে এখন সাপোর্ট করো, কেউ তো পাশে দাঁড়াচ্ছে না, না। তুমি ওই জায়গাটা বিক্রি করে দাও। তো ওই জায়গাটা সেই সময় বাবা প্রায় 22 লাখ টাকা কি সামথিং এরকম কিছু অ্যামাউন্টে বিক্রি করেছিল। আচ্ছা। তো বিক্রি করে দিল। এবার আমার মনের মধ্যে একটা জোর চলে এলো হুম যে আমি পুলিশে একটা তো মাইনে পাবোই, হুম 12-15 মাস হোক 10 মাস হোক যাই হোক পরে পাবো, পাবে। প্লাস আমার হাতে একটা অ্যামাউন্ট রয়েছে। হুম জোর কদমে পুলিশের ডিউটি শুরু করলাম। প্রথম প্রথম তো মনে হলো যে আমি যেন বিশাল কিছু একটা জায়গায় পৌঁছে গেছি। হুম আবার মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতাম যে আমার নিজেরই নামে এতগুলো এলিগেশন, 3টে 4টে এলিগেশন লেগে গেছে, অথচ আমি পুলিশে ডিউটি করছি। মানে হুম কখনো একটু ভয় পেয়ে যেতাম, আবার কখনো কখনো একটু মনের জোর চলে মনের আসতো। জোর দিয়ে হুম কাজ করে যেতাম। তো আস্তে আস্তে ধরো 1.5-2 বছর জেনারেল ডিউটি করছি। আজকে আসামি নিয়ে যাচ্ছি, মানে কোর্ট প্রোডাকশন হুম যেটাকে হুম বলে। হুম কালকে হয়তো কোথাও পুলিশ পিকেট ডিউটি হচ্ছে, সেখানে মানে ফোর্সদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম কিছু ডিউটি করছি। এমনও দিন গিয়েছে যে ধরো একটা কোনো জেলখানা থেকে হুম। আসামি নিয়ে 200 কিলোমিটার 250 কিলোমিটার দূরে একটা কোর্টে নিয়ে গেছি। আচ্ছা। সারাদিন কোর্ট হয়েছে, আবার ওখান থেকে ফোর্স আসামি নিয়ে এসে জমা দিয়েছি জেলখানাতে। মানে টোটালটাই আসামি নিয়ে যাতায়াত হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ তা তোমার এরকম কোনোদিন ফিলিংস আসেনি যে আমারও তো নিজের নামে প্রচুর অ্যালিগেশন, হ্যাঁ। তো সেক্ষেত্রে যে আমি নিয়ে যাচ্ছি একজন আসামিকে, মানে কোনো মনে কোনো দেখো ফিলিংস, ভয় কিছু? মনে অনেক মানে মনে না মাঝে মাঝে অনেক প্রশ্ন জাগতো আচ্ছা। যে যেন আমার লাইফে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুম আমার নিজেরই নামে 2-3টে হুম অভিযোগ রয়েছে। এবার আমি আবার আসামি নিয়ে আসামিকে যাচ্ছি, নিয়ে আমি যাচ্ছি। আবার মানে আমাকে ধরতে হতো না, কিন্তু হুম আমি কথা তো বলতাম, কিংবা হুম আমাকে তো কখনো ফোর্স বলতো যে গাড়ির গেটের লক গুলো ঠিক আছে কিনা দেখে নাও। হুম। তার মানে আমি আসামিকে আবার গার্ড করার চেষ্টা হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো কখনো কখনো খারাপও লাগতো যে আমার সঙ্গে যেরকম হয়েছে হুম এনার সঙ্গেও সেরকম হচ্ছে, হুম এনার সিচুয়েশনটাও এরকম হচ্ছে, আর আমি হুম তো বেলের মধ্যে ছিলাম, ঠিক আছে। তো কখনো কখনো যখন জেলখানাতে পৌঁছাতে যেতাম তখন দেখতাম সন্ধে হয়ে গেছে, ওনার বাড়ির লোক হাঁ করে দাঁড়িয়ে আছে ওনাকে এক পলক দেখার জন্য। দেখার জন্য। মানে এটাও খুব খারাপ লাগতো যে আমার বাবা মায়ের যেভাবে কষ্ট হয়েছে এদেরও সেইভাবে একটা তুমি কষ্ট, সিমিলারিটি হ্যাঁ, খুঁজে পেতে সেই খুঁজে পেতাম। জায়গাটাতে? আবার কখনো কখনো জিজ্ঞেস করতাম আসামিদেরকে যে উম, কি করেছিলেন, কি হুম অসুবিধা হয়েছিল, একটা দুটো কথা জিজ্ঞেস করতাম, তারপর বেশি অত কথা হুম বলতাম না। তো আস্তে আস্তে ধরো 1.5-2 বছর কেটে গেল। হুম ওই পুলিশের মধ্যে সবাইয়ের ভালোবাসার পাত্র হয়ে গেলাম, সবাই এক ডাকে আমাকে চিনে গেল। এখানে ডিউটি, তুমি যাও, ওখানে সাহেবের কোনো কাজ, তুমি যাও, এটা নিয়ে আসতে হবে ডিপার্টমেন্টাল, তোমার গাড়ি নিয়ে তুমি গিয়ে ফোর্স যাচ্ছে নিয়ে আসো। হুম তো সবাই খুব ভালোবেসে ফেললো। কিন্তু বলে না মানে জীবনে চলার পথে যে বলে না অনেক রকমের হুম মানে গল্প হয়ে যায়। তো আস্তে 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 ওইদিকে ও পড়াশোনা করছে হ্যাঁ। পুচকেকে নিয়ে, মা বাবার সঙ্গে আছে, আমি এখানে একা রয়েছি। হুম থাকতে থাকতে না আমার মাথা থেকে পুরো ফ্যামিলিটাই যেন আউট হয়ে গেছে। মানে আচ্ছা। এত ওইদিকে একটা যন্ত্রণা ছিল, সেই হুম যন্ত্রণাটাকে ভোলার জন্য বাড়ির কথাটাই মাথার মধ্যে নেই। হুম তখন শুধু কাজ, ডিউটি, ঘোরা, এই এরকম করতে করতে ধরো 1 বছর মতো টানা একজন আইজি র্যাঙ্কের অফিসারের ড্রাইভার হয়ে গেলাম। বাহ। পার্সোনাল ড্রাইভার, যেটা একজন হুম করে হুম পার্সোনাল ড্রাইভার থাকে হুম আর হুম অফিসিয়াল ড্রাইভার থাকে, পার্সোনাল ড্রাইভার হয়ে গেলাম, মানে আমাকে লাইন থেকেই পাঠাবো।
তো লাইন থেকে গিয়ে সাহেবের কাছে যখন থাকলাম তখন যেন নিজের মাথার মধ্যে আর তখন নেই যে আমার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে, অভিযোগ আছে সেটার মাথায় তখন নেই ভুলে তখন। গেছি সব। তখন একদম ফ্রি লাইফ যেরকম মানুষ তখন কাটায়। মনে হচ্ছে আমি একটা কিছু হ্যাঁ। করেছি এরকম একটা। তো ধরো সাহেবের কাছে প্রায় 1 বছরের বেশি হবে টানা ডিউটি করলাম, সাহেবেরও খুব ভালোবাসার পাত্র হয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। তা তুমি যে 2-2.5 বছর কাজ করলে, অলমোস্ট 2-2.5 হ্যাঁ বছর, হ্যাঁ হ্যাঁ। তো তুমি কোনোদিন সিভিকে ট্রাই করনি বা কোনো এরকম না, ব্যাপার দেখো আসেনি আমি তোমার যে কাছে? সময়টাতে মানে পুলিশের লাইনে ছিলাম, আচ্ছা পুলিশ লাইনেই থাকতাম, তো সেই সময়টাতে সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। সিভিক ভলেন্টিয়ারের স্যালারি সেই সময়টা এমন একটা রেঞ্জের, আমার তখন ওই গাড়ি চালিয়ে যে অ্যামাউন্টটা আসছে, হুম, আমি সিভিকে অনেকটাই কম কম অ্যামাউন্ট। হতো আর কি। মানে আমি যখন প্রথম ভেবেছিলাম সিভিক ভলেন্টিয়ারে যোগাযোগ করব, কিন্তু পরে ভাবলাম যে না, আমাদের আইনে মানে সংবিধানে যে আইনটা আছে, হুম আইনত হচ্ছে কারোর যদি বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স হয়ে যায়, হুম সে মানে যতক্ষণ না নির্দোষ প্রমাণ হয় ততক্ষণ হুম। সে চাকরি করতে পারবে না। আচ্ছা 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 এটা আমি জানতে পারলাম পুলিশে আচ্ছা গিয়ে, আচ্ছা। ওটা একটা নেগেটিভ ব্যাপার ছিল। হুম হুম। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে টাকা মানে ইনকামটা ইনকামটা কম। ইনকামটা অনেকটাই কম ছিল কম সিভিতে। ছিল, আমি হ্যাঁ। দেখলাম আমার দুটো গাড়ি প্লাস হুম আমি নিজে চালিয়ে অনেকটাই হয়ে যাচ্ছে। হুম এবার সাহেবের কাছে যে থাকতাম তখন আমি নিজের গাড়ি আর চালাচ্ছি না, আচ্ছা আমার নিজের গাড়ি অন্য ড্রাইভার চালাচ্ছে, আচ্ছা। আর আমি মানে তোমার ওটা একটা ইনকাম আসছে, আর তুমি তাহলে একটা স্যালারি বা কিছু তো পেতে, তো কিরকম পেতে? দেখো সাহেবের কাছে যে থাকতাম ওর হুম। কোনো এক্সট্রা স্যালারি কিছু ছিল না। ও আচ্ছা। ঠিক আছে। সাহেবের কাছে যখন গেলাম ফার্স্ট টাইম, হুম তো সাহেবের গাড়ি ওটা তো একটু মানে খুব এসইউভির একদম ভালো কোয়ালিটির, 1 নম্বর হুম। কোয়ালিটির গাড়ি। আমার গাড়িটা তখন অন্য ড্রাইভার চালাতো। তাহলে তো ওটা তোমার আলাদা একটা মানে ইনকাম ছিল, হ্যাঁ আর মানে তোমার এদিকে আলাদা ইনকাম ছিল, মানে সাহেবের কাছে আর কি। না, দেখো সাহেবের কাছে বলতে মানে আমার গাড়ির থেকে যে মাইনে আসতো ওটা চলে আসতো, আচ্ছা, আমার মোটামুটি এদিক ওদিক মোটামুটি চলে আসতো 7-8 মানে হাজার। ওটা কি স্যালারি বেসিসে পেতে, আর এনিথিং এলস রং, ঘুষ টাইপ অফ এরকম কিছু ছিল, না মানে না না ছিলটা কি? না, এটা ঘুষ নয়, কিন্তু মানে ডিপার্টমেন্টালি এমন কিছু ব্যাপার আছে হুম যেখান থেকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। হুম ধরো আমাদেরকে একটা দেওয়া হতো যে তোমার পার ডে 10 লিটার ফুয়েল দেওয়া হলো, ওকে। 10 হুম লিটার। তো সেই 10 লিটারের মধ্যে যদি ধরো 8 লিটার খরচা হলো, সাহেব হয়তো সেদিন একটু কম ডিউটি গেল, হুম। সেখানে হয়তো 2 লিটার বেঁচে গেল, সেই 2 লিটারটা আর রিটার্ন করতে হতো না। আচ্ছা, ঠিক আছে। ওটা তোমারই থাকতো আর কি হ্যাঁ, অ্যাকচুয়ালি। মানে ওটা রিটার্ন বলতে ওটা ঠিক আছে, ওটা পরের ডিউটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে, হুম কিলোমিটার সবকিছুই সাবমিট করতে হতো। হুম কিন্তু এরকম মানে গাড়ির কিলোমিটার একটা গভর্নমেন্ট হয়তো বলতো যে 12 করে মাইলেজ দেখাতে হবে, সেখানে হয়তো আমি গাড়ি ঠিকঠাক ভাবে ধরে সেটা হয়তো 15 করে মাইলেজ গেল। আচ্ছা। এইভাবে তেল কিছু মানে ফুয়েল কিছু সেভ হতো, সেভ হতো, সেখান থেকে একটা আর্ন হতো। আর্ন হতো। ঠিক আছে। এবং সাহেব খুশি হয়ে হুম মানে খুশি বলতে সত্যি কথা বলতে, যখন আমি যে সময় আমি পুলিশে কাজ করতাম তখন আমি ছিলাম পাবলিক, আমার মতো অনেক পাবলিক ড্রাইভার ছিল, হুম হুম হুম। এখনো হয়তো আছে কিনা জানি না, হয়তো থাকতেও পারে। পাবলিক ড্রাইভারদের কোনো স্যালারি দিত না, কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্যালারি হয় না স্যালারি হয় পাবলিক না। ড্রাইভারদের। এখানে কি হয়, সাহেবরা তাদের নিজেদের পকেট থেকেই বলা যায়, নিজেদের থেকে কোনো কেউ কাউকে 5,000 দিচ্ছে, কাউকে 7,000 দিচ্ছে, হুম। কাজ অনুপাতে তাকে দিত, সাহেব দিত। যেহেতু আমার তুমি ওনার হ্যাঁ পার্সোনাল আমি গাড়ি যেহেতু চালাচ্ছ, পার্সোনাল গাড়ি চালাই, সেহেতু ওনারই তো দেওয়ার কথা। এরকম করে সাহেব কিছু দিতেন। তো আমি দেখতাম বাস ভালো ডিউটি করছি, মাসে গাড়ি থেকেও পাচ্ছি টাকা, ঠিক আছে, এদিক থেকেও টাকা পেয়ে যাচ্ছি। এবং তার সাথে তোমার একটা অ্যামাউন্টও ধরা ছিল, তুমি হ্যাঁ বললে হ্যাঁ যেটা। হ্যাঁ। যেমন ধরো গাড়ি থেকে তখন আমাদের গভর্নমেন্ট দিত 15,000 সামথিং, আচ্ছা। দুটো গাড়ি থেকে 30,000 32,000 টাকা চলে আসতো, আর আমি ওখান থেকে ধরো 15-20 হাজার টাকা পেয়ে যেতাম। ঠিক আছে, তাহলে 32,000 20,000 মানে 52,000 টাকা আসছে। 52,000 টাকা আসছে। আমি তখন ভাবতাম আমি কেন সিভিকে যাব, আমি একদমই তাই। এটাই ঠিক আছে। এতটা এবং আমার তো দেবেও না হবেও না স্যালারি, হয়তো না? সিভিকে চাকরি, হ্যাঁ, হ্যাঁ, 50-52 দেবে না। এতটা দেবেও আর না। গভর্নমেন্টের রুলস ছিল তখন, এখনো আছে হয়তো, হুম যে তুমি যদি সরকারের কোনো টেন্ডার কিংবা কোনো বিজনেসের সঙ্গে কানেক্টেড হও, হুম তুমি কিন্তু কোনো চাকরি তোমার নামে আর তুমি অন্য ভাবে ট্রেজারি থেকে টাকা
তুলতে পারো না। আচ্ছা। আমি যদি চাকরি করতাম হুম। তাহলে আমার ট্রেজারি থেকেই তো আমাকে মাইনে দিত। হুম হুম তো হুম। একজন মানুষ চাকরি এবং ব্যবসা দুটোই সরকারের সাথে করতে পারে না, করতে পারে না। সেই রুলস অফ সময় এরকম একটা রেগুলেশনস রুলস থাকে, হয়তো রেগুলেশন এখনো ছিল। আছে সেটা। হ্যাঁ, হয়তো থাকতেও হ্যাঁ। পারে। তো আস্তে আস্তে সাহেবের কাছে 1.5 বছর কেটে গেল। হঠাৎ করে সাহেবদের তো পোস্টিং হয়। হুম তো সাহেবের পোস্টিং লেটার চলে এলো। সাহেব আমাকে বললো যে আমি তো দূরে চলে যাব, তুমি আমার সঙ্গে চলো। হুম এবার আমি দেখলাম যে আমি যদি যাই তাহলে আমার গাড়িপত্র কোথায় থাকবে, হুম। ঠিক আছে। তা এত কিছুর মাঝখানে তোমার ফ্যামিলি মাথায় এলো না মানে কোনোভাবেই? কারণ ফ্যামিলির থেকে তুমি অনেকটাই ডিট্যাচ। ফ্যামিলি থেকে ডিটাচ বলতে ওই 3 মাস 4 মাস 5 মাস অন্তর বাড়ি যেতাম, হ্যাঁ, ঠিক আছে। বাট তুমি তো অনেকটাই ডিট্যাচ না, তোমার হ্যাঁ, বাচ্চাটা ছোট, হ্যাঁ, অনেকটা তোমার ডিটাচ। ওয়াইফ গ্রাজুয়েশন কষ্ট হতো, করছে। হুম মনে হতো যাই, কিন্তু সবচেয়ে বড় জিনিস কি বলতো, একটা মনের মধ্যে ভয় ছিল যে আমি যদি বাড়ি যাই হুম তো অনেক মানুষ তো আমাকে চেনে জানে, হুম 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 তারা আবার বলবে যে ধরো আমি যেই ডেটে গেলাম হুম সেই ডেটেই হয়তো আমার বাড়ির পাশে কিছু কোইন্সিডেন্ট ঘটলো, হুম 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 তখন কি হলো, আমার দিকেই আঙুলটা উঠলো। হুম, ওটার সাথে ওটা মিলিয়ে ও দিত তো আর কি। ছিল ওই দিন, হুম, ঠিক আছে। এরকমও একটা ভয় আমার মধ্যে সবসময় কাজ থাকতো, করতো। মানে আমাকে যন্ত্রণা দিয়ে যেত যে আমি বাড়ি গেলেও শান্তি নেই, আর আমি বাইরে থাকলেও আমাকে ফ্যামিলিকে ভুলে থাকতে হবে। হুম তো এরকম থাকতে থাকতে ধরো সাহেবের কাছে 2-2.5 বছর কাটলো, কাটতে কাটতে অনেক রাস্তাঘাট জানলাম, হুম হ্যাঁ, অনেক কিছু আইন কানুন শিখলাম, বুঝলাম যে এইটা করলে ভুল, এইটা করা যায় না, এটা করলে বিপদ আছে। এইবার পুলিশ লাইনে ফিরে এলাম। ফিরে আসার পরে সবাই আমাকে একটু মানে হেয়ালি করতো, কি সাহেবের খাস লোক। আমাদের মানে তখন ওই লাইনে কি হতো, একদিকে সব মানে ফোর্সের ফিমেল ক্যান্ডিডেট থাকতো, একদিকে মেল ক্যান্ডিডেট থাকতো। হুম প্রত্যেকদিন সন্ধ্যেবেলা রোল কল হতো। তো এরকম হতো, ওদের হাসাহাসি কথা বলে, এবার ক্যান্টিনে খেতে গেলেও হাসাহাসি হতো, কথা হতো, হুম। তোর তুই তাহলে কবে সাহেবের কাছে যাচ্ছিস, নতুন আচ্ছা সাহেব তো চলে এসছে। আচ্ছা, একটা ট্রোলড টাইপ ট্রোল অফ, টাইপের, মানে ট্রোলডও বলতে পারো কিংবা হাইলাইটস করা, হাইলাইটস কি করা। রে সাহেবের কাছে আর যাবি না, হুম সাহেবের ডিউটি হয়ে গেল। হুম কখনো কখনো আমরা একসাথে আড্ডা মারার জন্য তাস খেলতাম, হুম ঠিক আছে। তো এই করে না, আমি যে একটা পাবলিক ছেলে হুম কিংবা ওনারা যে একজন ডিপার্টমেন্টাল একজন ফোর্স কিংবা হুম। একজন অফিসার, সেই পার্থক্যটা মানে মেন্টালি রইলো না। থাকতো হুম না। ওই যে রোল কল, কথা বলা, এর হুম মধ্য থেকে কোনো একজন লেডি কনস্টেবল, হুম। ঠিক আছে, সে আমাকে ফলো করতে শুরু করে, আচ্ছা। ঠিক আছে। সে নিজেও জানে না যে আমি ম্যারিড, বাড়ি থেকে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কিছুই এখানে জানে সে না। কিছুই জানে না। এবার আমাকে ফলো করতে করতে ডিউটি যখন যেতাম, হুম পরপর জেনারেল ডিউটিতে ইনভলভ হলাম, ডিউটি হুম যখন যেতাম, একদিন দেখা গেল ওই লেডি কনস্টেবল এবং ওর আরো মানে টিমের সাথেই আমার ডিউটি পড়েছে। আমি আচ্ছা গাড়িতে করে নিয়ে গেছি। তো আচ্ছা। নিয়ে যেতে যেতে আমার গাড়ির পা দিকে যে অফিসার বসে আছেন, ওই হ্যাঁ। অফিসার বলছে যে তাহলে আর কি গাড়ি নিবি না, এই দুটোই থাকবে, আর গাড়ি গাড়ি নিয়েছিস নাকি। হুম তো আমি বললাম না স্যার, এখন আর গাড়ি নেবো না, তবে মাস 6-এর মধ্যে আরেকটা গাড়ি নেওয়ার প্রোগ্রাম করছি। হুম তো ও জানতে পারলো যে আমার দুটো গাড়ি আছে, আবার একটা আমি গাড়ি নেব। হুম। এরকম করতে করতে আমার সম্পর্কে কিছু ইনফরমেশন, গ্যাদার করে হ্যাঁ, নিল মানে স্টক করে অটোমেটিকলি। নিয়েছে। হ্যাঁ, অটোমেটিকলি ওটা। তো একদিন হঠাৎ করে নিজের থেকেই যেচে আমার সঙ্গে কথা বলা স্টার্ট করলো। আচ্ছা। তখনও পর্যন্ত কিন্তু ও জানে না যে আমি ম্যারিড, এবং আমিও ওকে আমার সম্পর্কে হ্যাঁ, অত কথা আর বলার তোমার সুযোগ ব্যাকগ্রাউন্ডটা হয়নি, জানেই না জানি সে। না। তো আস্তে 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 কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে একবার নয়, দুবার, 5বার, 10বার, যখনই আমি ডিউটিতে বেরোচ্ছি, তখনই দেখা যাচ্ছে রাস্তাতে দেখা হয়ে কথা হয়ে যাচ্ছে, মানে যেটা হয় আর কি, স্টেপ বাই স্টেপ হ্যাঁ। কোনো একটা রিলেশন হতে গেলে। হুম যে এরকম দেখা কথা হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেটা রেজিস্ট্রি ম্যারেজের জায়গায় পৌঁছে গেছে। তা তুমি সেটা এতটা গড়াতে দিলে কেন? তোমার তো ঘরে ওয়াইফ বাচ্চা সবই আছে, তুমি এতটা হ্যাঁ, গড়ালে কেন ব্যাপারটা? গড়াতে দিলে বলতে দেখো, ঘটনা হচ্ছে যে মানে প্রথম তখনও কথা, তার মানে মেয়েটা জানে না তোমার বিষয়, না না, সবকিছু জেনেও পাগলের জেনেও মতো, হ্যাঁ, এগিয়েছে। যে আচ্ছা। যখন আমি বললাম যে দেখো আমার মানে সম্ভবই নয় আমার পক্ষে কাউকে ভালোবাসা, হুম। কারণ আমার বাড়িতে স্ত্রী আছে এবং ছেলে আছে, ছেলে আছে। কিন্তু পাগলের মতো যে না ভালোবাসতে হবে না, শুধু কথা বললেই চলবে,
ঠিক আছে। কথা বলাটাই অতটা দূর হ্যাঁ, পৌঁছে এবারে গেল। কথা বলতে বলতে যেটা আমি যে এখন বলবো যে না ওরই সবকিছু দোষ, কখনোই না। এটা না, কিন্তু আমিও আস্তে আস্তে করে আমার মাথা থেকে ওই যে বাড়ির থেকে দূরে চলে এসেছি, বাড়িতে তো ফ্যামিলিটা ডিট্যাচড হয়ে ফ্যামিলি গেছে থেকে একেবারে। টোটালি ডিটাচড হয়ে গেলাম। হুম। এবং হয়ে তোমার গিয়ে- মাথায় তখন ওটাই চলছে, হ্যাঁ, তখন ওটাই চলছে, কাজ মানে এবং ওটা। মানে যেটাকে বলে কাজ এবং এক প্রকারের বলা যায় ইন্টারনাল অ্যাফেয়ার। হ্যাঁ। ঠিক আছে, হুম। মানে একটা বিবাহিত জীবন হতে হতেও আবার একটা বিয়ে করে না, মানে কত তোমার বড় কোনো জায়গা। জায়গায় গিল্ট ফিল হয়নি? দেখো সেই মুহূর্তটাই না, আহ, তখন তো আমরা এখন এখন বুঝতে পারি যে ওটা পরবর্তীকালে কোন স্টেজে যাচ্ছিল। হুম, হুম, তখন হুম, কি হতো জানো, শুধু দেখা হতো, হুম। কথা হতো, আর হয়তো একবার হয়তো কোথাও গিয়ে 2 ঘন্টা বসে সময় বসে কাটাতাম। সময় কাটানো। ঠিক আছে, তখন তো আর এই সংসার, রান্না করো, ছেলেকে হুম। স্কুলে দিয়ে আসো, এইসব কিছু ব্যাপার ছিল না, না। নেই। তো যার জন্য তখন আমার মনে হতো না, অতটাও কিছু অতটা vibe মনে হতো আসেনি। না। ওই একবার ডিউটির ফাঁকে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, ফোনে কোথায় খেয়েছি কিনা, ব্যাস। তার মাঝখানে তোমার ফ্যামিলির সঙ্গে তোমার কথা হতো আর তাহলে? তার মাঝখানে আমার ফ্যামিলিকে আমি কন্টিনিউয়াসলি মানে ফোন করা, টাইম দেওয়া, আঁকড়ে ধরে রাখারই চেষ্টা চেষ্টা করেছি। করেছো? কিন্তু কি কিছু একটা ডার্ক সাইড ছিল, যে মেয়েটা বলতো যে আমি সবকিছুই জেনে বুঝেই হুম, আমি তোমার পায়ের তলায় একটু জায়গা চেয়ে নিচ্ছি, আমাকে বাড়িতেও নিয়ে যেতে হবে না, হুম, কিংবা কেননা আমি তো আমার ডিউটি নিয়ে ব্যস্ত থাকবো। পুলিশের হুম। ডিউটি মানেই তো পুলিশের জানো, ডিউটি, হ্যাঁ। 24 ঘন্টা, 12 মাসের বলতে গেলে 11 মাসই পুরো কাজ। ডিউটি নিয়েই হুম, থাকতে হয়। হুম। তো এরকম মানে ওটা এক প্রকারের কি ছিল জানো তো, ওটা এক প্রকারের আবেগ ছিল, আবেগ ছিল, আদার্স কিছু হ্যাঁ। না, এখন বুঝতে পারি। তো সেইটা রেজিস্ট্রি ম্যারেজ কিভাবে হলো, আমি যখন বুঝতে পারলাম যে না, আমার মনে হয় যদি অফিসিয়াল করি তাহলে আমি একা কিন্তু দোষী হব না। একদমই তাই। ঠিক আছে, তাহলে আমি একা দোষী হব না। কিন্তু ওই মেয়েটা আজকে বলছে যে আমি, আমাকে পায়ের তলায় একটু জায়গা দিলেই হবে, কালকে যদিও বলে যে না আমি জোরপূর্বক কিছু করেছি, কিংবা বলতেই পারে, না কিছু বলার কিছু নেই করেছি। এখানে। তা আমি বললাম তুমি খুব ভালোবাসো, তাহলে কিন্তু আমাকে অফিসিয়ালি বিয়ে করতে হবে, রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে বিয়ে করতে বিয়ে হবে। করার কথা। ঠিক আছে, এবং এটা আমার বাড়ির লোকও জানতে পেরে গেছে। এবং ইনক্লুডিং তোমার ওয়াইফ? হ্যাঁ, ওয়াইফ জানতে আচ্ছা। পেরে খুবই হার্ট হয়েছিল। ইভেন হুম। তারপরেও মানে কি বলা যায়, ও একটাই ওর বক্তব্য ছিল যে ও ফিরে আসবে, ও যাই মানে করুক। এটা কার বক্তব্য? তোমার ওয়াইফের হ্যাঁ, বক্তব্য ছিল, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ওর আচ্ছা। বক্তব্য ছিল যে ও যাই করুক, ভুল করছে, যা করছে, ও একদিন ওকে আমার কাছেই ফিরে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওটা ওনার গাটস ফিলিং ছিল। হ্যাঁ, ও বলছিল যে ও এখন যাই করছে, ও বুঝতে পারছে না কি করছে, হুম, ও আমার কাছেই ফিরে আসবে। তো ওকে অনেক আমার মা, বাবা, হুম, দিদি ভাই, দাদা ভাই সবাই বলেছে তুই আগে কমপ্লেন কর, কিন্তু ও এতটাই ভালোবাসতো আমায়, ও জানতো যে ও যদি কমপ্লেন করে হুম। আমি শেষ। একদমই তাই, ঠিক আছে। অলরেডি তোমার বিরুদ্ধে এত কিছু হ্যাঁ, রয়েছে। কিন্তু ও ও কোনো কমপ্লেন করেনি। করেনি। ও বলছে যে আমাকে কমপ্লেন করতে হবে না, ও ফিরে আসবে। তো তুমি ওই জায়গাটা থেকে বেরোলে কিভাবে? মানে তুমি তো অলরেডি ওখানে অনেকটা বলছো যে ইনভলভড হয়ে হ্যাঁ, গেছিলে, তুমি তো ওখান এবার থেকে বেরোলে কি থাকতাম, করে? ধরো রেজিস্ট্রি ম্যারেজের পরে ও, রেজিস্ট্রি 4, ম্যারেজ হয়ে গেছিল? হ্যাঁ, আচ্ছা। রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল। মানে তো তাহলে তো আইনা তো তোমার ওয়াইফ আইনত হয়ে ওয়াইফ গেছিল। হয়েই গেছে। ও। কিন্তু কি বলা যায়, মানে সেই ছোটবেলাকার পুতুল খেলা জানো তো, ওই হ্যাঁ, পুতুল হ্যাঁ। খেলার বিয়ে বাড়ির মতো গল্প হয়ে গেছিল। আচ্ছা। মানে কেউ কারোর ইমোশনাল ম্যাটারটাও বুঝতে চাইতো না, কেউ কারোর ফিলিংস বুঝতে পারতো না। ঠিক আছে, তো তোমরা একসাথেই থাকতে তখন? একসাথে না, ও আচ্ছা। ওর ডিউটির জায়গায়, আমি আমার ডিউটির জায়গায়। বাট এদিকে মানে বিয়েটা কিন্তু হয়ে দেখা গেছে। হতো, কথা হতো, দেখা হতো, মিট হ্যাঁ। হতো। ঠিক আছে, আচ্ছা। কিন্তু যে একটা ধরো বিবাহিত জীবন হলে কি হয়, একসাথে কাটানো, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। একসাথে কাটানোটা কন্টিনিউয়াসলি ব্যাপার হয়নি কিছু ছিল তোমাদের। না। হয়তো 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, ব্যাস। এবার সেই জায়গাতে আস্তে 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 যখন 1 বছর পেরিয়ে গেল, হুম, ও আরো ওর অনেক কলিগস, অনেক অফিসার, অনেকের সাথে ডিউটি যাচ্ছে, এই করছে। হুম। যেতে যেতে আমার যেন কেমন মনে হলো যে ও আমাকে অ্যাভয়েড ইগনোর করছে, করছে। ইগনোর করছে। এবার আস্তে আস্তে আমি ধরতে পারলাম যে অলরেডি কোন অন্য একজনের সঙ্গে ফেসে গেল। হুম। ধরতে পারলাম, বুঝতে পারলাম। এবার যখন সেটা নিয়ে আমি প্রতিবাদ করতে গেলাম, হুম। তখন আমাকে এক কথায় বললো যে আমায় ডিভোর্স দিয়ে দে। আচ্ছা। একদম তুই দিয়ে, এরকম ডাইরেক্ট তুই দিয়ে। ডাইরেক্ট তুই হয়ে হ্যাঁ, গেল তখন ব্যাপারটা। তুই দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দে। তো আমি তখন রেগে গেছিলাম হুম, যে আমার জীবনের সবকিছু, মানে আমার ফ্যামিলির কাছে আমি মুখ দেখাতে পারি না, হুম, শুধুমাত্র ওই
আবদারটুকু রাখার জন্য যে আমাকে এইভাবে ভুলে যেও না, মানে মাঝখানটায় আমি একটু অ্যাভয়েড করছিলাম, না বাবা কথা টথা বলবো না, হ্যাঁ আমার প্রেম প্রীতি ভালোবাসার দরকার নেই, আমার ফ্যামিলি আছে, আমার ব্যবসাও নষ্ট হবে, এই হবে। তো তখন এক প্রকারের কান্নাকাটি করে যে না আমাকে যদি সেই তুমি, মেয়েটার আবেগে তুমি হ্যাঁ আরো ভেসে আমাকে যদি গেছো, তুমি ভুলে যাও তাহলে কিন্তু আমি এই আত্মহত্যা করবো, হুম। এই করবো, এই করবো, যেটা ওই হয় আবেগটা আর কি। তুমিও ভেসে গেছিলে। তো আমি এত কিছু, বাড়ির লোক জানাজানি হয়ে গেল, বাড়ির লোক আমাকে এক প্রকারের কি বলা যায়, দড়ি দিয়ে বেঁধে হুম। মারও খেতে হয়েছে আমাকে। আরে বাবা, তাতে তো ঠিক হবেই আছে, না, হ্যাঁ তার ঘরে যেহেতু বউ আছে, হ্যাঁ। তো এটা তো ওটা ওটা স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু একটা অন্যায় আমার না। তখন মনে হচ্ছে যে আমি তো সবকিছু হারিয়ে ফেললাম, হুম। আর না আমার বাড়িতে অস্তিত্ব থাকলো, না আমার না, আরেক দিকে যে কারণে তোমার হ্যাঁ এটা করা, যে কারণে, সেই মানুষটাই হ্যাঁ। থাকছে না। তো আমি বললাম তোকে আমি ডিভোর্স দেবো না। আচ্ছা। তখন আমাকে বললো যে তুই ডিভোর্স দিবি না তো, ঠিক আছে তোকে ডিভোর্স দেওয়া লাগবে না, তোকে ডিভোর্স দিতে হবে না, তুই সারা জীবন এরকমই থাকবি। হুম। এইরকম জাস্ট আমাকে বলছে যে তুই আমার শরীর পাবি, তুই আমার মন কোনোদিন পাবি না। মানে আমাকে ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে যে আমি যেন মনে হচ্ছে এক প্রকারের ওর, মানে ফিজিক্যালি ওকে দেখে আমি ভালোবেসেছি, আমি মেন্টালি কখনোই মেন্টালি ভালোবাসি, ভালোবাসেনি। ওইটাই বোঝাতে চাইলো। আমি শুনে শুনে চুপচাপ হয়ে গেছিলাম। আর সেই স্টেজটায় তোমাকে কি বলবো, মানে এক প্রকারের মনেই করেছিলাম যে নিজেকে শেষ করে ফেলি, আচ্ছা। কেননা আমার তো এই মুখ নিয়ে বাঁচার কোনো অধিকার নেই, আমি তখন মনে করেছিলাম যে আমার বাঁচার কোনো অধিকার নেই। আর তোমার যখন রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যায় তখন নাকি তোমার ওয়াইফ ওরকমই পোলাইট ব্যবহার রেখেছিল তোমার সাথে, কথা বলা একদম সেম, মানে সেম Same, ফার্স্ট তবে টু লাস্ট হ্যাঁ সেম সেম ছিল। সেম, কিন্তু মনে মনে কষ্ট পেত, বুঝতে দিত না। স্বাভাবিক কষ্ট এবং পাওয়াটা। বলতো যে আমি তোর বাড়িতে এসেছি, তখনও ও আমাকে রেগে রেগে তুই দিয়েই কথা বলতো, তোর বাড়িতে এসেছি যখন, তোর বাড়িতেই মরবো, এখান থেকে আমি কোথাও যাবো না আর মরবো না। আর যেহেতু পুচকে ছেলেটা আছে, মানে এগুলো খুব খারাপ লাগে, আমার কষ্ট লাগে। খুবই তখন খারাপ বলতো যে একটা আজকে ফেজ। যদি আমার ছেলে না থাকতো তাহলে তোকে কিছু বলতাম না, তোকে কোনো ডিস্টার্ব করতাম না, কিন্তু আমি আমার ছেলে থাকবো, এখানে এসেছি এখানেই থাকবো, এখানেই মরবো, ঠিক আছে, তো তুই যা ইচ্ছে কর। তো এইরকম সিচুয়েশনে আমি কি করব, আমার কি করা উচিত? একটা তুমিও যদি হও, তুমি কি করবে? ধরো তুমি একটা ছেলে, তোমার মানে তুমি এত বড় পাপ করার পরে, মানে অপরাধ করার পরে তুমি কি বলবে? কেউ তো কমপ্লেন করছে না, কেউ তো কমপ্লেন করে না। কেউ যদি কমপ্লেন করতো তাহলে তোমার এগুলো মনে হতো না, কিন্তু যখন তুমি সবকিছু ঘটনা ঘটে যাওয়ার পরে একা হয়ে যাবে, তখন তোমার মনে কি হবে যে নিজেকে শেষ করে আমার তো মুখ দেখানোর কোনো জায়গা নেই, দেখানোর কোনো জায়গা নেই। ইভেন আস্তে আস্তে করে লাইনেও জানাজানি হয়ে যাচ্ছে ব্যাপারটা, স্বাভাবিক প্রফেশনাল জায়গা তো জানাজানি হয়ে যাচ্ছে। তো সেই মুহূর্তটাতে কি বলবো, আমি নিজেকে পুরো একদম ভেবেই নিয়েছিলাম যে শেষ করে ফেলি, কিন্তু হঠাৎ করে যেন কোনো একটা, মানে মাথার মধ্যে যেন কেউ যেন আমাকে হঠাৎ করে যেন জাগিয়ে দিল, কি হাত ধরে টেনে ধরলো যে না, তুই যদি মরতে চাস তাহলে তুই যেগুলো গন্ডগোল পাকিয়ে রেখেছিস সেই গন্ডগোল গুলো কমপ্লিট করে তুই মর। মানে আমাকে যেন কেউ প্রশ্ন করছে যে গাটস ফিলিং বলে আমাদের, যে তোর যদি মরে যাওয়ার এতটাই শখ, তাহলে তুই যে ইএমআই তে গাড়িগুলো কিনেছিস, ওই ইএমআই গুলো তো তোর, তুই না দিলে তোর বাবাকে টানবে, একদমই, তাহলে তুই ওই ইএমআই গুলো ক্লিয়ার কর। দ্বিতীয় কথা, তুই যদি মরেই যেতে চাস তাহলে তুই একটা সন্তানের কেন জন্ম দিয়েছো? হ্যাঁ, মানে এইরকম যেন কেউ আমাকে প্রশ্ন করছে আর আমি তার উত্তর দিতে পারছি না। তুই যখন মরেই যেতে চাস তাহলে কেন তুই সন্তানের জন্ম দিয়েছিস? তুই মরে যাবি, তুই শান্তি পেয়ে যাবি, কিন্তু তোর বাবা মাকে তো লোক বলবে ওই দেখো একটা কুলাঙ্গারের বাবা যাচ্ছে, এতটাই কুলাঙ্গার যে ছেলেটা এই করলো এই করলো, এই ঘটনা করলো, লাস্টে চলে গেল, এখন বাবা মা একা হয়ে গেছে। শুধু বাবা মা না, পরবর্তীকালে বাচ্চাটাকে শুনতে হবে, তার তোমার বউকে শুনতে হবে, সবটাই আছে। তো তখন নিজে নিজে প্রতিজ্ঞা করলাম যে, আর ছোটবেলায় সত্যি কথা বলতে আমি যখন পড়াশোনা করেছিলাম স্কুল লাইফে, তখন ওই বাল্মীকি মুনি, ঋষি বাল্মীকি যিনি ছিলেন, উনি তো অ্যাকচুয়ালি দস্যু রত্নাকর ছিলেন, আগে চুরি ডাকাতি, মানে গল্পে যেটা, কাহিনীতে যেটা পড়েছি, উনি ডাকাতি করতেন, কিন্তু একটা সময় ওনাকে ভগবান নারায়ণ, মানে তিনি আবির্ভাব হয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি যে এই যে চুরি করছো, তুমি তোমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো কেউ কি তোমার পাপের মানে ভাগ নেবে। তো উনি বাড়িতে গিয়েছিলেন, গিয়ে যখন বাড়িতে জিজ্ঞেস করেছিলেন সবাই উড়িয়ে দিয়েছিল, তুমি দোষ করেছো, তুমি ভুল করেছো, তুমি আমাদের জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য
তুমি যদি চুরি করে নিয়ে আসো তার তো ফল আমরা ভোগ করবো না, একদমই আমরা না। কোনো দায়ভার নেব না। হুম তো তখন উনি ফিরে এসেছিলেন, এবং ফিরে আসার পরে ওই তখন এতটাই উনি পাপ করেছেন, মানে রাম নাম উচ্চারণ করা মানে হচ্ছে না ওনার হচ্ছিল মধ্যে না দিয়ে। ওনার, উনি মরা 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 বলতে মরা বলতে 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 উনি রাম, রাম হ্যাঁ, বলেছিলেন। এবং হ্যাঁ, তিনি ঋষি, পরে দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি ঋষি হয়েছিল। বাল্মীকি তো হয়েছিলেন। সেই কাহিনীগুলো যেন আমার মাথার মধ্যে নাড়া দিচ্ছে, যে একজন মানুষ যদি এত পাপ করার পরেও হুম কারোর কাছে নিজেকে মানে নিজেকে সঁপে দিয়ে এক প্রকারে সারেন্ডার করে যদি তিনি একজন মুনি ঋষি হতে হুম। পারেন, ঋষি বাল্মীকি হতে পারেন, তাহলে আশা করি যে আমি সাধারণ চেষ্টা জীবনেও করলে আমি হয়তো যদি চেষ্টা করি, পারবো। আমার প্রায়শ্চিত্ত যদি করি, আমি হুম আমার ভুলটা যদি নিজেই সংশোধন হুম, করার চেষ্টা করি, আমি হব একদিন। একদমই তাই। এবং আমাকে এটাই করতে হবে, মরবো না আমি। মানে এক প্রকারে বলতে গেলে তুমি যদি মনে করো যে ওই দিন, ঠিক হুম আছে, 2018 সালের 26শে সেপ্টেম্বর, তুমি মনে করো যে ওই দিন বিকেল 5টার সময় আমি কিন্তু মরে গেছি। মানে আমার নতুন হয়তো কোনো একটা আবার মানে প্রাণের সঞ্চার ঘটেছে আমার মধ্যে। এবং আগের যে ব্যাপারটা ছিল, হ্যাঁ টোটালটাই বলতে পারো যে এক প্রকারে যেন পুরোটাই নিজেকে মেরে ফেলা, হুম, মেরে নতুন করে আবার প্রাণের সঞ্চার আসে। মানে এই যে চিন্তা ভাবনা চিন্তা গুলো, ভাবনাগুলো। ঠিক আছে, মানে আমি আমি জানি আমি শেষ, কিন্তু হঠাৎ হঠাৎ যেন ম্যাজিকের মতো কাজ করছে, এবং নিজের মধ্যেই প্রশ্ন আসছে, আবার নিজের মনের ভেতর থেকেই উত্তর বেরিয়ে আসছে। সেখান তা থেকে আস্তে আস্তে নিজেকে করে আবার আমি ভেবেছিলাম রিকভারি করা। ওকে আমি ডিভোর্স দেবো না, আচ্ছা। বলেছিলাম। কিন্তু আমি নিজেই চিন্তা করলাম কিভাবে ওকে আমার জীবন থেকে আস্তে আস্তে করে ও যেটা চায় সেটাই হুম করা যায়। তো ওকে ধরো 3-4 মাস পরে ফোন করলাম। হুম ফোন করার পরে বললাম যে দেখো, আমি ভুল বুঝেছিলাম, আমি একটা সাধারণ মামুলি একটা ড্রাইভার, হুম ঠিক আছে, তুমি একজন কত বড় লেভেলের একজন কনস্টেবল, কালকে অফিসার হবে, হুম তারপর দিন আবার প্রমোশন হবে, হুম, তুমি কত একদম। ভালো একজন মানে পার্টনার পাবে, লাইফ পার্টনার, তাকে নিয়ে তুমি সোসাইটিতে উঠতে পারবে, বসতে পারবে, ঘুরতে পারবে, আমাকে নিয়ে আমাকে নিয়ে তুমি তুমি পারবে না। পারবে না, কারণ আমি একটা সাধারণ ছাপোসা ড্রাইভার। হুম তো আমার এটা বোঝার ভুল ছিল। তো হা হা করে হাসলো, হাসার পরে বললো, যাক তুমি অনেক কিছুই বুঝতে পেরে গেছো, তুমি হুম আমার মনে হচ্ছে ড্রামা করছো, তুমি হুম। এইগুলো কিছুই করবে না। আমি বললাম হ্যাঁ আমি ডিভোর্স ফাইল রেডি করছি, তুমি যদি বলো। মানে না, আমি ডিভোর্স ফাইল রেডি করবো, তোমাকে করতে হবে না। আচ্ছা। তো কোথায়? ওর এলাকার কোর্টে করলো হুম ডিভোর্স ফাইল রেডি, ঠিক আছে। করার পরে আমি তো ভয়ে কাঁপছি যে আমাকে না, ওই যখন ওই ফাইল রেডি করা হয় সিগনেচার করতে হবে, হুম আমি ভয়ে কাঁপছি যে আমাকে না মারধর করে আবার গুন্ডা ফুন্ডা লাগিয়ে, হুম ঠিক আছে, কারণ আমি তো বলেছিলাম না তোকে আমি শেষ দেখে ছাড়বো, এই করবো, রেগে গিয়ে বলেছিলাম, হ্যাঁ। একটু গালাগালিও দিয়েছিলাম, সত্যি কথা। আমি যখন আমার মাকে বললাম, মা বলল, তুই ঘটনা ঘটিয়েছিস, তুই ওই যে তোমাকে বললাম না দস্যু রত্নাকরের গল্প, আমি যখন কেউ। আমার মাকে বললাম আমার ভয় লাগছে, আমি হুম, একা যাব, মা ওপেন আমাকে বলে দিল, তুই ঘটনা ঘটিয়েছিস, তোকে যদি ধরে মারে আমাদের কিছু করার কিছু নেই, করার নেই। তুই ঘটনা ঘটিয়েছিস, তুই সমস্যার সমাধান করবি। হুম সারা রাত ডিউটি করেছি, গাড়ি চালিয়েছি, হুম ভোরবেলা 5টার সময় ট্রেন ধরে গিয়েছি কোর্টে, প্রায় ধরো 100 কিলোমিটার দূরে কোর্ট। আচ্ছা। ওখানে গিয়ে সই স্বাক্ষর করে সিগনেচারের পার্ট কমপ্লিট হলো, হয়ে আবার আমি চলে এলাম। তা তোমার ওই সময় মেয়েটাকে ছাড়তে কষ্ট হচ্ছিল না? না, আমার কষ্ট হয়নি, মানে বাট কেন, তুমি তো ওই মেয়েটার কষ্ট জন্যই হয়নি তোমার ঠিক নয়, কষ্ট হয়নি ঠিক নয়, মানে ওয়াইফ মানে কে আমার ভুলে এটাই গেছিলে কষ্ট সেই হচ্ছিল, সময় না? আমার এটাই কষ্ট হচ্ছিল হুম, যে আমি এই ভুলটা কেন করতে গেছিলাম। না, তখন তোমার হয়তো এটাও মনে হয় যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এরকম একটা কথা আমাদের হ্যাঁ বাঙালিতে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, তো যার জন্য করলাম চুরি সেই সেই দেয় বলে গলায় ছুরি, হ্যাঁ, তো ঠিক ব্যাপারটা আছে। এরকমই হলো না যে তুমি ওর হ্যাঁ হলো, জন্যই কিন্তু ফ্যামিলিকে ভুললে, হ্যাঁ আর ওই একটা সময় তোমাকে ছেড়ে দিচ্ছে না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমি তখন একটাই কষ্ট পাচ্ছিলাম, যে যাকে বলে ধোঁকা আর কি, হুম যে যদি এরকমই ব্যাপার ছিল তাহলে নাইবা আমার লাইফে আসতে পারতো। হুম। তা তখন তোমার বৌদির কথা একবারও মনে পড়লো না যে অবশ্যই এই জিনিসটা তো আমিও ওকে রিপার্কেশনে অবশ্যই দিয়েছি, অবশ্যই হয়তো আমি অবশ্যই সেটাই পাচ্ছি return এ। অবশ্যই হুম অবশ্যই, ওই যে বললাম না যে নিজের পাপের ভুল নিজেকেই যদি সংশোধন করতে পারি তবেই একদমই ঠিক তাই। হবে, না হলে হবে না। তুমি যখন বাড়ি আসলে তখনও তোমার ডিভোর্স আর কি কমপ্লিট হয়নি তখন না না অবধি? না, শুধু ওই সিগনেচারের কাজ। এবং তুমি ওটাতেই যেতে ভয় পাচ্ছিলে সেই হ্যাঁ, সময়? ওটাতেই যেতে ভয় পাচ্ছিলাম, যে যদি আমাকে মারধর করে, কিংবা যদি বলে ডিভোর্সের ফাইল করছি বলে হুম যদি আমাকে
অন্য কিছু বধূ নির্যাতনের যে কেস হয় 498 এরকম যদি কিছু ঘটিয়ে দেয়, একটু ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, মেয়েরা চাইলে সব রকম কেসই দিতে পারে। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমি তো বলবো যে তোমার ঘরের বউ যে তোমাকে কোনো রকম কেস দেয়নি, অনেক ভালো। মানে আজকালকার জেনারেশনের মেয়ে বা আমি যদি হতাম, হয়তো আমি তোমাকে কেসও করে দিতাম বা হয়তো মারধরও করতাম, এনিথিং এলস, অনেক কিছুই করা যেত। অবশ্যই ওটাই আমার কিন্তু সেই প্রাপ্য জায়গা ছিল। থেকে আমি বলবো তোমার ওয়াইফ তোমার পাশেই থেকেছে, হিসাব মতন দূরের থেকেও পাশে থেকেছে। কিন্তু আরেকজন যার কথা তুমি বলছো, আই ডোন্ট নো তার হ্যাঁ নাম কি, হ্যাঁ বাট সে কিন্তু তোমাকে কোনো দিক থেকেই ছাড়লো না, হ্যাঁ, তো দেখতে গেলে একদিক থেকে। তো সবকিছুই মেনে নিয়ে ওখান থেকে চলে এলাম ডিউটি পোস্টে। যখন আমি সিগনেচার করছিলাম তখন আমার খুব কষ্ট হচ্ছিল যে এই যে সই করছি, কি দরকার ছিল এসবের, কেনই বা এত স্মৃতি, এত মেমোরি, এত কিছু ঘটনা ঘটার কি দরকার ছিল। তো এক্ষেত্রে তুমি বলছো যে তোমার সই করতে গিয়ে কষ্ট হচ্ছিল, তো আমি জিজ্ঞেস করবো কষ্টটা কার জন্য হচ্ছিল? তোমার নিজের ওয়াইফকে ধোকা দিচ্ছ সেই জন্য, নাকি যাকে ডিভোর্স দিচ্ছ তার জন্য? দুটোই বলতে গেলে, হুম। দুটোই। মানে কি একজনকে করে আঘাত দুটো করেছি, ইমোশন কাজ করে দুটো মানুষের? ইমোশন কিরকম, একজনকে আঘাত করেছি, হুম। ঠিক আছে, কেন বা আঘাত করতে গেলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি বলছি, এটা মানে এটা পরে বুঝতে পেরেছি যে যাকে প্রকৃত ভালোবাসা উচিত হুম। তাকে ভালোবাসিনি ঠিক মতো, তাকে কিন্তু হেলাফেলা করা হয়েছে। তাকে হ্যারাসমেন্ট এক প্রকারে হুম। করেছি। আর যাকে ভালো মানে যে প্রকৃত ভালোবাসে না হুম। তাকেই বেশি মন থেকে, মেন্টালি যাকে বলে, হুম। মেন্টালি ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছো? একদম। মানে সেই ফিলিংসটা পরে বুঝতে পারলাম যে না, আমি তো এটা ভুল করছি। যেখানে যেটা করার যেখানে, দরকার ছিল হ্যাঁ, সেটা আমি যেখানে করিনি। বেশি যাকে মানে যাকে বেশি ভালোবাসার হুম। দরকার ছিল তাকে আমি ভুলেই গেছি। আর হ্যাঁ, যে তাকে আমার একেবারেই ভুলে গেছো একেবারে তুমি। ভুলেই গেছি বলতে গেলে। হ্যাঁ। আমাকে সে ভালোই হয়তো বাসতো না, সে হয়তো আমার বিজনেস কিংবা আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড দেখে আমার কাছে ব্যাকগ্রাউন্ড দেখে এসেছিল। ভালোবেসেছিল হয়তো, এবং আমি কিছুটা তার মোহ। জন্য, হ্যাঁ, মোহ, মোহ সব রকম, মানে মানুষ সবকিছুই যদি বলে আছে। না হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার ভেতরে অনেকগুলো লজিক থাকে লজিক যে থাকে। কিসের পেছনে তুমি ভালোবাসো, এমনি কিসের এমনি কেউ পেছনে। কাউকে ভালোবাসে হ্যাঁ, আজকালকার দিনে অন্তত খুব একদম কম, এবং একদম। সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ছিল তোমার ওয়াইফ, হ্যাঁ যে তোমাকে একদম নির্ভেজাল বলে না, হ্যাঁ হ্যাঁ নির্ভেজাল হ্যাঁ ভালোবাসা, হ্যাঁ। সেটা তোমার ওয়াইফই ছিল। তো নর্মালি ডিউটি করলাম, 5-6 মাস কেটে গেল। ওখান থেকে ফিরে আসার পরে 5-6 মাস কেটে গেছে, ফোন করলো, কালকে ডেট আছে, যাচ্ছ তো? ফাইনাল ডেট। ফাইনাল ডেট। বললাম হ্যাঁ অবশ্যই। তো একসঙ্গে বললো একসঙ্গে যাব আমরা। হুম। তা আমি বললাম যে না দেখো, একসঙ্গে আর যাব না, তুমি কেন বা আমার সঙ্গে যাবে? একদম। কেন আমার সঙ্গে কালকে বিয়ে করেছিলে, আজকে কি? বললাম না, কালকে করেছিলাম কিন্তু আজকে তুমি তো নয়, কেননা সই স্বাক্ষর করে কাটছাট হয়ে যাচ্ছে। হুম। তো তুমি আমার কাছে একটা পরিষ্কার পবিত্র একটা মেয়ে, হুম। আমি আলাদা একটা ছেলে, একদম। আমি তোমার সঙ্গে যাব না। তখন আমাকে বলছে তুমি তো কবি হয়ে গেছো, সাহিত্যিক হয়ে গেছো, তোমার মধ্যে অনেক ভাবের উদয় হয়েছে। আমি বললাম না না, আমি তোমার সাথে যাব না, তুমি তোমার মতো ট্রেনে যাও, আমি পৌঁছে যাব। তো স্টেশনে পৌঁছালাম, স্টেশনে পৌঁছে দেখি না দাঁড়িয়ে আছে স্টেশনে। টোটোতে বসলাম, আমি সামনে টোটোতে বসলাম, ও পেছনে বসেছে। আমাকে বলছে কি ব্যাপার, পাশাপাশি বসতেও অসুবিধে? আমি বললাম না, আজকে যদি আমি তোমার পাশে বসি হুম। হয়তো এখানকারই কেউ একজন দেখতে পাবে যে তোমার হুম। পাশে বসে যাচ্ছি, কালকে হয়তো সেই ছেলেটার সঙ্গেই তোমার বিয়ে ঠিক হচ্ছে, সে তো তোমার প্রশ্ন করতে পারবে যে তোমার পাশে একটা ছেলে বসেছিল। এখানে হচ্ছে একটা কথাই বলা যায় যে সরি টু সে, মেয়েটার একেবারেই কোনো ঠিক নেই, কারণ সে একবার ডিভোর্স চাইছে, সে একবার তোমার পাশেও বসতে চাইছে, হ্যাঁ। একসাথে যেতেও চাইছে। না, সে তো অ্যাকচুয়ালি আমি পরে বুঝলাম যে সে হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে, দেখি ও আমাকে সত্যি, অনেকে কি করে, হ্যাঁ সব করে দেবো, গিয়ে কোর্টের কাছে গিয়ে কান্নাকাটি করে বলে না আমি হলো না বুঝতে আর কি। পারিনি, হ্যাঁ। আমি আবেগে বলে ফেলেছিলাম, আমি সংসার করতে চাই। হুম। তখন তো কেসটা ভেস্তে ঘুরে যাবে যাবে। না। হ্যাঁ। তো হয়তো আমাকে পরীক্ষা নিয়েছিল। তা আমি গেলাম, কোর্টে দাঁড়ালাম, কোর্টে জিজ্ঞেস করলো যে আপনারা তো ভালোই লাগছে, কোর্টও হুম। কিন্তু জানে না যে এরকম একটা ব্যাপার। হুম। কোর্ট বলল যে আপনাদের তো ভালোই লাগছে, আপনারা কেন রিলেশন? আমার ভালোভাবে মনে আছে যেই পেনটা দিয়ে সই করেছিলাম লাস্ট দিন, আমাকে বললো ওই পেনটা আমাকে দাও, দিয়ে দিলাম। আচ্ছা, মেয়েটা নিয়ে হ্যাঁ, গেছিল। পেনটা আমাকে দাও। আমি ওর মায়ের জন্য মিষ্টি কিনে দিলাম ওই দিন, আচ্ছা। সব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে। হুম। বাড়ি চলে গেল। ওই যে চলে গেল, তারপর থেকে আমি আর পুলিশে ঠিকঠাক ভাবে গাড়ি চালাতে পারলাম না। মানে যখনই আমি ডিউটি করতাম তখনই আমার ওই সব ঘটনাগুলো মনে পড়তো, বিভিন্ন রকমের বাড়িতে এই গন্ডগোল, ইম্প্যাক্টটা টোটালি প্রফেশনেও পড়ে গেল তাহলে ঠিক তোমার। আছে। আমি আর পুলিশে থাকতে মানে আমার যেন মনে হচ্ছে আমি এখানে আর থাকতে পারবো না বেশি দিন, আমার থাকতে ইচ্ছে লাগছে না।
সেই সময় বিভিন্ন রকমের স্পিরিচুয়াল মেসেজেস যেগুলো মোবাইলে থাকে, হুম 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 স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর প্রতি আমি অ্যাট্রাক্ট হয়ে গেলাম। আস্তে আস্তে করে গান বাজনা, অভিনয়, মুভি, হুম। এইগুলো মানে কি করে ওই দিকটাকে ভুলে যাব, কি করে ওই দিকটাকে ভুলে যাব। তখনও তোমার ফ্যামিলির সঙ্গে তুমি ডিটাচ অর তখনও attached? ডিটাচ, মানে কি বলা যায় 10% হয়তো তোমার link ফ্যামিলি তো আছে। জানে তোমার ডিভোর্স তখন হয়ে গেছে, হ্যাঁ, জানে যে কাটছাট করে নিয়েছি, কিন্তু মন থেকে তো তারা আমাকে মেনে ক্ষমা নিতে করে পারছে দেয়নি, না কোনোভাবেই। ক্ষমা করে দেয়নি। হুম আমি একা, হুম। তুমি তখনও মানে বাড়ি ফিরেও যাওনি। না, থানার এমন কিছু ডিউটি, এমন কিছু করতে হলো হুম। যেটা আমার মন থেকে নিতে পারলাম না, যে না আমি এই কাজগুলো করতে পারবো না। কিরম কাজ সেখানে হতো, মানে যেটা তুমি নিতে পারলে না? দেখো যেমন, মানে কাজ তো অনেক রকমই হয় পুলিশে। কাজ বলতে দেখো আমার কাজ গাড়ি চালানো, হুম হুম কিন্তু গাড়ি চালানোর ফাঁকেও অনেক কিছু থাকে, হুম 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 হুম। সেইগুলো আমার মনে হলো যেন যে না আমি এই কাজগুলো করবো না, আমি এই কাজগুলো করবো না, আমি এবার থেকে নিজেকে একদম পরিষ্কার ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে। ক্লিন ভাবে এগিয়ে নিয়ে হুম যাবো। মানে ধরো আমি অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছি, হুম হুম মানে একদম যে বাস্তব সেটা ধরে নিও না। কোথাও একটা ধরো রাস্তাতে পুলিশ চেকিং হচ্ছে, হুম আমি তার গাড়ি ড্রাইভার, এবার ধরো তার কাগজপত্র নেই, সে হয়তো নিজের থেকেই বললো যে স্যার কিছু রেখে ছেড়ে দিন, হয় না এরকম অনেক হ্যাঁ, ক্ষেত্রে। একদমই হয়, এটা সবসময় তো হয়। কোনো কোনো ক্ষেত্রে ওটাই হয়, ওটাই অফিসার এগ্রি করে দেয় যে হুম না বেচারা কেস দিলে কি হবে না হবে। অনেক সময় মানে কেউ লোভে করে, কেউ ন্যাচারাল ন্যাচারাল হাতে ভাবেও পায়ে করে। পড়ে যায় যদি কোনো অফিসারের, হুম স্যার মাফ করে দিন, অনেক সময় অফিসার মাফ হুম করে দেয়, কিন্তু তার বিনিময়ে কিছু হয়তো দিয়ে দেয়। এবার সেই সব ব্যাপারগুলো কিন্তু পরে তো অনেক দেখো না ভিডিওতে অনেক জায়গায়, যে হুম। ড্রাইভার টাকা নিচ্ছে এই করছে, হাইলাইটেড হয়ে যায় এটা। হাইলাইটেড হ্যাঁ। হয়। তো ওরকমই কিছু কিছু এমন সিচুয়েশন ছিল যেগুলো আমার ভালো লাগছিল না, যে না আমি কষ্ট করে রোজগার করব, কি আমার টাকা পয়সার মূল্য, যার জীবনের কোনো মূল্য নেই তার টাকার কি মূল্য আছে। হুম। তখন আমার এরকম একটা ধারণা একটা চলে ভাইব এসেছে আসছিল। যে আমি যদি ধরো রাস্তাতে ডিউটি করি, ধরো নাকা চেকিং হচ্ছে, হুম ওখানে ধরো পুলিশের কাছে আসছে 1000 টাকা, কথাই বলছি, আমি যদি ওর 100 টাকাও পাই, ওই টাকাটা নিয়ে আমি যদি পাই ওই টাকাটা নিয়ে আমি করবোটা কি? আমার লাইফেই তো কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে। আর আমি তখন যেন মনে হচ্ছিল যে মানে ওই যে বললাম না স্পিরিচুয়াল কানেক্টেড হয়ে গেছি, স্পিরিচুয়াল কানেক্টেড হওয়ার জন্য না সৎ পথে চলা, সত্যি কথা বলা, এই যে একটা ব্যাপারগুলো, ভাইব এসে এই গেছিল। জিনিসগুলো আমার মধ্যে সবসময় আমাকে নাড়া দিচ্ছিল। আস্তে আস্তে করে ডিউটি ছেড়ে দিতে চাইছি, হুম এগুলো নিয়ে আমার একটু অফিসার ফোর্সের সঙ্গে খিটখিট লেগেই থাকতো। হুম। আমাকে হয়তো বলতো যাও ওই গাড়িটাকে চেস করো, আমি যেতাম না, তখন অফিসার আমার উপর রেগে যেত। স্বাভাবিক, রেগে যাবেই। তো ঠিক ধরো 2020 সালে হঠাৎ একটা জায়গায় একটা গন্ডগোল হচ্ছিল, হুম দীর্ঘদিন ধরে চলছে, সেখানে চুরি হতো প্রচুর। তো একজন ক্যামেরা লাগিয়েছিল, আমি তাকে একদিন সন্ধ্যেবেলা বলছি দাদা এই জায়গাটা তুমি এই দিক থেকে ক্যামেরা লাগিয়েছো, তো এর অপোজিট সাইড থেকেও একটা লাগিয়ে দাও, কেননা এটা যদি ইনকেস কেউ পেছন দিক থেকে এসে ভেঙে দেয়, ওইটা থাকলে তবেই দেখা যাবে, নাহলে কিন্তু একদম, তুমি হ্যাঁ, দেখতে পাবে না। দেখা যাবে। হ্যাঁ। মানে বোথ সাইড লাগাতে বলেছিলাম। সেই লোক কিভাবে কি বানিয়ে বললো জানি না, আমি যেই থানাতে ডিউটি করছি, যেই থানার আন্ডারে, সেই থানার থেকে রাত্রি 11:30টার সময় আসলো ব্যারাকে, আমাকে এক প্রকারের লাথি মারতে মারতে গালাগালি দিতে দিতে নিয়ে চলে গেল থানার লকআপে। তো তুমি রিজন জিজ্ঞেস করলে আমি না জিজ্ঞেস কেন? করলাম, আমাকে বললো বড় মাতব্বর হয়ে গেছো, হুম ক্যামেরা ভেঙে দেবে বলেছো, কত বড় তুমি মাতব্বর হয়ে গেছো, ক্যামেরা ভেঙে দেবে পুলিশে, অথচ আমি কোনো ক্যামেরা ভাঙারই কথা বলিনি। হুম। তুমি একটা এক্সাম্পল দিয়েছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম যে দাদা এই দিক থেকে লাগিয়েছো, তো এই দিকে যদি আরেকটা ক্যামেরা না লাগানো থাকে, মানে বোথ সাইড যদি ক্যামেরা না থাকে, হুম। তাহলে এইদিকে পেছন থেকে যদি কেউ ভেঙে দেয় ক্যামেরাটা, ঠিকই। তুমি তো দেখতেও পাবে না, এটা হুম। জাস্ট বলে ফেলেছি। এটাই একটা ভুল হয়েছিল। তো সেদিন আমি জানতাম যে, আমি তখন বুঝতে পেরে গেছিলাম যে হুম আমাকে এরা ভুল মানে কোন একটা জায়গায় জড়িয়ে ফেলার চেষ্টা করছে এরা। হুম। আর আরেকটা ভয় পেয়েছিলাম যে ও কোনো আমার প্রতি রিভেঞ্জ নিচ্ছে না তো, সেটাও হতে পারতো। হ্যাঁ। ঠিক আছে। হুম এবং আমি ভেবেছিলাম যে আমার প্রাণেরও সংশয় ফিল করছিলাম, যে আমার হুম হয়তো মানে বলে না প্রাণের ভয়, আমার হুম। প্রাণেরও ভয় হচ্ছিল। তো এইগুলো তুমি শেয়ার করতে না তোমার ফ্যামিলিতে কাউকে? না, আমি কাউকে কিচ্ছু বলতে পারতাম না, কাউকেই বলতে না। আমি কাউকে কিচ্ছু বলতাম না, এটা আমার মধ্যেই সবকিছু চলছে, হুম। এই সিস্টেম গুলো চলছে। যখন আমি ভাবলাম, তোমাকে যখন নিয়ে গেল বললে, হ্যাঁ তো তখন তুমি কি করলে, মানে নিজেকে ওখান থেকে বের করলে হ্যাঁ, কি করে? ওখানে যখন আমাকে নিয়ে গেল, হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে আমি ভাবছি যে আমি শেষ, হুম আর আমার কিছুই নেই। হুম তো
আমি না প্রচুর সেই সময় বলো কিংবা যখনই ছোটবেলা থেকে একটু ঈশ্বর বিশ্বাসী ছিলাম, তো তখন আমি একমাত্র ঈশ্বরেরই নাম জপ করছি মনে মনে। তো তখন দেখছি হঠাৎ করে আমার কাছে সেই 3 বছর আগে যখন আমি একদম প্রথম প্রথম পুলিশ লাইনে এসেছিলাম, তখন একজন কনস্টেবল ছিল, মানে কনস্টেবলের সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা সে বর্তমানে অফিসার হয়ে ওই থানাতে এসছে। তো তারই ওই দিন রাত্রেবেলা ডিউটি পড়েছে। আচ্ছা। সে 11:30-12টার সময় ধরো আমার কাছে এসে বলছি, উমা তুই তুই কি করেছিস, তোকে এরকম ঢুকিয়েছে লকাবে? হুম আমি তখন বলছি যে দাদা আমি কিছু করিনি, হুম আমি নির্দোষ, আমি কিন্তু নিজেই জানি না আমি কি করেছি। হুম তখন আমি তাকে বললাম যে দাদা তুমি আমার একটা হেল্প করবে, হুম তুমি শুধু আমার বাড়ির লোককে একটু খবর দিয়ে দিতে পারবে যে আমাকে অ্যারেস্ট করেছে, মানে আমাকে সরি অ্যারেস্ট নয়, আমাকে লকআপে ঢুকিয়েছে হুম। অমুক থানা, দাদা এইটুকু শুধু খবর দিয়ে দিও। তো ওই দাদাটা বললো যে ঠিক আছে দেখ, আমি এখন ডিউটিতে নেই, এমনি কাজে এসেছিলাম, তোকে দেখতে পেলাম তাই জিজ্ঞেস করলাম, আমি এই থানাতেই পোস্টিং হয়েছি, আর তুই যখন বলছিস ঠিক আছে তুই চিন্তা করিস না, কান্নাকাটি করিস না, মানে আমি কেঁদেও ফেলেছিলাম হাতে ধরে, তুই চিন্তা করিস না, তোর ঘরের লোককে আমি খবর দিয়ে দেবো। আচ্ছা ওই দাদাটা আমার বাড়ির লোককে খবর দিয়েছিল যে আপনার ছেলে এরকম লকআপ হয়ে গেছে আপনারা। সেই দিন অত মানে ধরো 1-1.5 বছর পরে ভোর ভোর প্রায় 7টা বাজে, সকাল 7টা, হঠাৎ বাড়ির লোক মানে আমার ওয়াইফ, বাবা আর ওই পুচকে ছেলে থানায় পৌঁছে গেল। তোমাকে এসে- ছাড়াতে গেছিল? হ্যাঁ পৌঁছে গেল, প্রশ্ন করলো যে ওর বিরুদ্ধে কি অভিযোগ আছে, এবং সঙ্গে উকিল, হুম। কি অভিযোগ আছে। তা তোমার তো কোনো অ্যালিগেশন ছিলই না, না, তাহলে তোমার বাড়ির লোক সেই সময় বাড়ির লোক কিছু কি বলেনি? বলবে, বাড়ির লোক তো বুঝতেই পেরে গেছে যে কোনো একটা কিছুর মানে আমার উপরে কেউ হয়তো ব্যক্তিগত একটা আক্রোশ নিতে গিয়ে এরকম একটা হুম। ঘটনা ঘটিয়েছে। তো বাড়ির লোক আমাকে বললো চলো বাড়ি চলো, তখন থেকে তুমি তোমার বাড়িতে এখান নিয়ে থেকে আসা হলো? বাড়ি চলে গেলাম। তা সবকিছু ছেড়ে, মানে ওই গাড়ি, হ্যাঁ জব, গাড়ি সবটাই জব, ছেড়ে? গাড়িও এখানে আছে, হুম। জবটা তো আমি জব থেকে তো হুম। অলরেডি লকআপে গিয়েছি, মানে আমার জায়গা অন্য কেউ ডিউটি করছে, ঢুকে গেছে, হ্যাঁ। ঢুকে গেছে। তো বাড়িতে গিয়ে 15 দিন পরে আমি আবার যোগাযোগ করলাম মোটর ভেহিকেল সেকশনে, আমাদের যে পুলিশের মোটর ভেহিকেল সেকশন ছিল, ওখানে যোগাযোগ করে বললাম যে আমার গাড়িগুলো অত দূর থেকে আমি তো লক্ষ্য নজর করতে পারবো না, আমার গাড়িগুলো ছেড়ে দেওয়া হোক। আচ্ছা। প্লাস ধরো অনেক দিনের টাকাও বাকি পড়ে গেছিল, মানে হ্যাঁ, আমাদের যেহেতু যে ওখানে বিলিংটা। একটা টাইম টেকিং এ টাকা দেওয়া হতো হ্যাঁ বললে হ্যাঁ তুমি। হ্যাঁ, তো আমাদের তো টাকাও ওরা কি অনেক ক্লিয়ার বাকি পড়ে করেছিল গেছিল। আদৌ নাকি না? হ্যাঁ পুরো টাকাই গভর্নমেন্টের যে সিস্টেম আছে ওই সিস্টেমে অ্যাকাউন্টে ঢুকে গেছিল পরে। আচ্ছা। আমি প্রায় 15 দিন পরে অ্যাপ্লিকেশন করলাম, 1 মাস পরে সব গাড়িগুলো আমার চলে এলো? চলে এলো বাড়িতে। এবার আমি চিন্তা করলাম বাড়িতে যে আজকে 8 বছর বাড়ি থেকে বাইরে, এখন আমি বাড়িতে এসে এই গাড়িপত্র নিয়ে কিভাবে শুরু করবো আবার নতুন করে। এক্স্যাক্টলি, আবার কি করা যায় সেক্ষেত্রে? তো গাড়িগুলো নিয়ে বাড়িতে বসে আছি, কিছুই কুলকিনারা খুঁজে পাচ্ছি না। তো তোমার বাড়ির লোক তো তোমাকে নিয়ে আসলো, বাট তাদের সেই সময় তোমার উপরে মানে কিরকম রিয়াকশনটা ছিল? প্রথম প্রথম আমাকে একটু বলছিল যে এবার বুঝতে পারলে তো যে বাড়ির লোকই হচ্ছে সবসময় পাশে দাঁড়ায়, ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ। আর কেউ কাউকে কিন্তু খুঁজে পাবে না, না। আর যা হবার হয়ে গেছে ওগুলো ভুলে যাও, নতুন করে জীবনটাকে শুরু করো। হুম। এবং তোমার লাইফ পার্টনার যিনি ছিলেন, হ্যাঁ তোমার হ্যাঁ ওয়াইফ, সেও হ্যাঁ, একই কথাই ওয়াইফও বলে? বললো। আমি মনে মনে ভাবলাম যে এতদিন 6-8 বছর পুলিশে চাকরি করলাম, ঠিক আছে বাড়িতেই থাকি, কিছু হুম। একটা ভাবি। তো বাড়ির আশেপাশে কি কাজ করব, চাষবাস ছাড়া কোনো কাজ তো সেরকম খুঁজে পাচ্ছি না, আর গাড়ি চালাতে হবে অন্য কারোর না, নিজের গাড়ি। নিজের গাড়ি, হ্যাঁ। নিজের গাড়ি হঠাৎ করে গিয়ে তো আর মার্কেট তৈরি করা যাবে না। আর কখনোই না। সবচাইতে বড় জিনিস হচ্ছে কি, যেটা আমার মাথায় দানা দিল, মানে আমার মাথায় এটাই চিন্তায় পড়ে গেলাম যে পাড়া প্রতিবেশীকে কি উত্তর দেব। সবাই জিজ্ঞেস করছে কিরে তুই তো পুলিশে ছিলি, বাড়িতে কি করছিস। তো এই সময় ফেস করতে কিভাবে হ্যাঁ, মানুষ, মানে আত্মীয় স্বজন বা পাড়া সবাইকে বলতাম যে প্রতিবেশী? আমি ছুটিতে আছি, আচ্ছা। মানে কাউকে বলতে পারতাম না যে আমি যে আমি পুলিশের জবটা ছেড়ে ছেড়ে দিয়েছি, দিয়েছি। বলতাম ছুটিতে আছি। তা গাড়িগুলো, হুম। না গাড়িগুলো একটু রেস্টে আছে, কিছুদিন পরে আবার ঢুকে যাবে। হুম। তা আবার নিজেকে শান্ত করে ভাবলাম কি করা যাবে। তো 1 মাস নয়, প্রায় 2-2.5 মাস মতো কেটে যাওয়ার পরে কিছুই যখন কুলকিনারা খুঁজে পাচ্ছি না, আমার একজন রিলেটিভ, আমার ছোট মাসি,
আমাকে বলল যে তুই আমার এখানে চলে আয়। প্রথম আমাকে বললো তুই এক কাজ কর, তোকে একটা ঠেলা গাড়ি করে দিচ্ছি, আলু পেঁয়াজ নিয়ে তুই বিজনেস টাইপ অফ। বিজনেসটা শুরু কর। আমি বললাম যে মাসি আমি এইগুলো করবো না, এখন আমি রাস্তাঘাট চিনি না, জানি না কোথায় কি ভুলভাল হয়ে যাবে, কোনো গলি জানি না, কেউ নেবে কি নেবে না, এরকম একটা মানে যে কাজটা কোনোদিন করিনি এটা এই নেগেটিভ লাইনে, ভাইব। এরকম একটা নেগেটিভ ভাইব তৈরি হলো। তাহলে তুই কি করবি? না আমি গাড়ি চালাতে জানি, আমি গাড়ি চালাবো। তো উনি তখন একজন বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী সনজিৎ মণ্ডলের কাছে গান শিখতে যেতেন আমার মাসি। আমার মাসি কথায় কথায় ওনার মানে গুরুদেবকে বলেছেন, মানে সনজিৎ বাবুকে বলেছেন যে আমার এরকম বোনের ছেলে আমার বাড়িতে এসে বসে আছে, ছেলেটা খুব ভালো গাড়ি চালায়, কাজকর্ম পাচ্ছে না, দীর্ঘদিন পুলিশেও কাজ করেছে, এখন ওর মানে সময়টা এতই খারাপ যাচ্ছে। তো উনি বললেন যে তাহলে ওকে একদিন আমার কাছে নিয়ে আসো। তো পরের দিন মাসি আমাকে নিয়ে গেল সাথে করে, আমাকে বললো তুমি আমার গাড়ি চালাবে? হ্যাঁ চালাবো। তখনও পর্যন্ত আমি আমার নিজের গাড়ি নিয়ে ভাবছি না, আমি ওনার গাড়ি চালানো শুরু করলাম। করতে করতে একটা গাড়ি একটা জায়গায় আবার ভাড়ায় প্লেসমেন্ট করলাম, আর একটা গাড়ি আমার নিজের হাতে থাকলো। তুমি তোমার মতো কাজও করছো আর একটা গাড়িতে ভাড়াও হচ্ছে। হ্যাঁ ভাড়াও, একটা গাড়ি আমার হাতে আছে, মাঝে মধ্যে ভাড়ায় যাচ্ছি, আর সনজিৎ বাবুর গাড়ি চালাচ্ছি। চালাতে চালাতে হঠাৎ করে কোভিড এর সময় করোনা স্টার্ট হয়ে গেল। একদম ওনার হাত ধরে অনেক কিছু শিখলাম, জানলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঘুরতে ঘুরতে যখন কোভিড এর মানে কোভিড এর সময়টা এমন একটা সিচুয়েশন, তখন দেখছি আর ডিউটি হচ্ছে না, কোনো গান বাজনার জগৎ টোটাল বন্ধ, একদম বন্ধ। কি করব? এবার উনি তবুও আমাকে মাইনে যথা টাইমে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি বললাম যে জেঠু আমি তো কোনো কাজ করছি না, তা সত্ত্বেও আপনি এতগুলো করে আমাকে টাকা দিচ্ছেন, তো আপনি এক কাজ করুন, যখন আপনার দরকার হবে আমাকে ডেকে নেবেন, এখন আপনি আমাকে পার্মানেন্ট থেকে এমনি ছেড়ে দিন, পার্ট টাইম হিসাবে যখন দরকার হবে ডেকে নেবেন, আর আমার আরেকটা গাড়ি আছে, আমি ওই গাড়িটা আমার যখন যেরকম ভাড়া হবে চালাবো। উনিও রাজি হয়ে গেলেন এবং আমি ওনার থেকে অনেক কিছুই শিখলাম, গান বাজনা জগতের অনেক মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেটা খুবই জানার দরকার। আর ওনার যে বড় ছেলে, ওনার বড় ছেলেকে আমি বললাম যে দাদা আমি এই মানে মিউজিক ভিডিও এই জগৎটায় ঢুকেছি, যখন আমি এখান থেকে কিছু একটা শিখতে চাই। ওটার প্রতি তোমার একটা ইন্টারেস্ট এসেছে, এবং দাদাকেও কিছু জীবনের ছোট ছোট পার্ট কষ্টের ব্যাপারগুলো শেয়ার করতাম। তো দাদা আমাকে ফুললি মানে একদম পুরোটাই হেল্প করে এই ভিডিওগ্রাফি, এডিটিং, মিউজিক এই লাইনের কিছু কিছু জিনিস, বেসিক নলেজ যেটাকে বলে, ফুল একদম আমাকে সাপোর্ট দিয়ে সফটওয়্যারও পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে করে এডিটিং করা শুরু করলাম, এডিটিং এর বিগিনার্স, তারপরে আস্তে আস্তে করে পরিচয় হয়ে গেল অনেক বন্ধু বান্ধবের সঙ্গে, যেমন আমার একজন ভাই আছে অভ্র বলে, ওর কাছ থেকে সবকিছু শিখলাম। এরকম শিখতে 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 অনলাইনে লেসন বিভিন্ন নিতে নিতে এডিটিংটা প্রপারলি, মানে দেখো শিক্ষার তো শেষ নেই, এডিটিং এর বিশাল বড় জগৎ, কিন্তু একটা ছোটখাটো ব্যাপারকে যদি এডিট করতে হয় তার যেটুকু নলেজ দরকার ততটুকুন তুমি পারো, মানে একটা ধরো বক্তব্যকে যদি কারো কাছে প্রেজেন্ট করতে হয় তার যেটুকু দরকার সেটুকু আমি শিখে গেলাম। এদিকে গাড়িও চালাচ্ছি, টুকটাক এডিটিং করছি, এই করতে করতে জীবনটা ঠিকঠাকই কাটছিল। কাটতে কাটতে হঠাৎ মনে হলো যে না এবার ফ্যামিলিকে নিয়ে চলে আসি। ওদেরকে নিয়ে এসে, মানে তোমার ফুল ফ্যামিলিকে নিয়ে আসি? ফুল ফ্যামিলি বলতে বাবা মা দেশের বাড়িতে থাকলো, ওদেরকে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। ওদেরকে নিয়ে এসে আসার পরে ধরো 1-2 বছর কাটলো, সুন্দরভাবেই কাটলো। এবার যেই বাড়িতে আমরা ভাড়ায় থাকি ওই বাড়িরই যে ল্যান্ডলর্ড, মানে আমরা কাকু কাকু বলতাম, ওই 2 বছরের মধ্যে ওনার আমাকে কি ভালো লেগে গেল, আমারও ওনাকে খুব ভালো লেগে গেল কি জানি না। উনি আমাকে বললেন যে আমার একটা ফাঁকা জায়গা আছে, তুমি ব্যবসা করবে? আমি তখন বললাম যে হ্যাঁ আমারও তো একটু মানে ঢিলে ঢালা যাচ্ছে, তো আমি যদি একটা সাইড বিজনেস করি ভালোই হয়। তো ওনাকে বললাম যে আমার তো সেরকম সামর্থ্য নেই, না তোমার কিছু লাগবে না, তোমার যা কিছু সাপোর্ট লাগে আমি করে দেবো। আচ্ছা, ওই বাড়িওয়ালাই তোমাকে বাড়িওয়ালাই আমাকে ইন্সপায়ার করলো। তো আমি একটা ছোট্ট ক্যাফে করলাম। আচ্ছা, এবারে ফার্স্ট যখন ক্যাফেটা করলাম তখন আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আবার জালে জড়িয়ে যাবো।
আচ্ছা, ঠিক আছে? জালে মানে হ্যাঁ এখান মানে থেকে আবার তুমি আবার জালে জড়িয়ে গেছো আবার একটা নাকি? ট্র্যাপে জড়িয়ে যাব, কিরকম আচ্ছা, জাল হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে ফার্স্ট যখন ক্যাফে করলাম, হুম দেখলাম ছোটখাটো ধরো দুটো চায়ের ভাঁড়, একটু চা কিংবা একটু কফি, একটু স্ন্যাক্স নিয়ে সার্ভ করছি। আস্তে আস্তে মনটা বাড়লো, পাশের রুমটাকে আরেকটু ভালো করে ডেকোরেশন করলাম, ওতে যা গাড়ি এডিটিং থেকে যা টাকা আসছিল সব টাকা ওখানে ইনভেস্ট করে দিলাম। হুম। জমানো টাকা সবকিছু ওখানে নিয়ে গিয়ে যখন ইনভেস্ট করে ফেলেছি, তখন দেখছি আরেকটা বড় সমস্যা। কিরকম? দোকানে একটা ভালো সেফ রাখতে হবে, আমি একা আর পারছি না করে উঠতে। আচ্ছা। একটা ভালো সেফ নিয়ে আসলাম, ওকে মাসে 15,000 টাকা মাইনে দিতে হবে, হুম, প্লাস খাওয়া থাকা সবকিছু। সবই যেতে হবে। এইবারে এই করতে করতে কি হলো, আমার ফাইন্যান্সিয়াল ট্রাবলস দেখা শুরু হলো, মানে টাকা শর্টেজ হয়ে যাচ্ছে ব্যবসাতে। হুম। তখন চট করে কি করলাম, একটা পার্সোনাল লোন নিয়ে নিলাম 1 লাখ টাকা মতো, কেননা হাতে একটু টাকা রাখতে হবে হুম। ব্যবসা চালাতে গেলে। হঠাৎ করে পার্সোনাল লোন নেওয়াটা মানে এটা যে আমি একটা বিশাল বড় বোকামো করে ফেলেছি আমি বুঝতে পারিনি। মানে মোবাইলের মাধ্যমে তো লোন অ্যাক্টিভ করেছিলাম, হুম এবার হুম হুম। মোবাইলে কি হয়, অনেক সময় ক্লিক বেট হয়ে যায়। মানে তুমি ভাবছো হয়তো তোমাকে 22% কি 20% রেট অফ ইন্টারেস্টে টাকা দিচ্ছে, হুম। ওটা যখন ফাইনালি ক্যালকুলেশন হয়ে তোমার কাছে যখন পরে স্ল্যাবটা আসবে, তুমি অবাক হয়ে যাবে যে কি করে 36% রেট অফ ইন্টারেস্টে টাকাটা আমার ক্যালকুলেশন হয়েছে। আচ্ছা, 36 কিন্তু মানে হিউজ। হ্যাঁ, কিন্তু ওখানে ওই টার্মস এন্ড কন্ডিশনে থাকে না, আই এগ্রি আই এগ্রি আই এগ্রি করে টিক মার্ক করে করে হ্যাঁ যেতে হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো আমরা পড়ে দেখি না। না, আমরা পড়ে দেখি না, এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে আমরা অত কিছু অত ধৈর্য নিয়ে দেখি না ধৈর্য নেই, আমরা অত আই কিছু এগ্রি তো এগ্রিতেই মেরে বেরিয়ে হ্যাঁ যাই আই আমরা। এগ্রিতেই মেরে বেরিয়ে যাই। হ্যাঁ। কিন্তু আমাকে ওখানে দেখিয়েছিল যে 15% থেকে 36% পর্যন্ত রেট অফ ইন্টারেস্টের যে কোনো একটা অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা যে 36%ই একদম অ্যাপ্লিকেবল হবে। হাইটাই হয়েছে। এবার তুমি ভাবো 36% ইন্টারেস্টে লোন, হুম লোনের প্রেশার, ব্যবসা। সেই মুহূর্তে হঠাৎ করে যে ল্যান্ডলর্ড মানে যে বাড়িওয়ালা হুম। হঠাৎ করে বললো আমি জায়গা বিক্রি করব, মানে আমার দোকানটা বিক্রি করবো, দোকানটা আমার টাকার বিক্রি করবো। দরকার, হুম। তুমি নিয়ে নাও। আমি বললাম আমি তো নিতে পারবো না, কারণ উনি জানেন আমার গাড়িপত্র রয়েছে, আমি যদি গাড়িপত্র ছেড়ে দিয়ে যদি দোকানটা নিয়ে নিই ভালো না। হুম। আমি পরে লোকের সঙ্গে আলোচনা করলাম যে এরকম কি হয়, দোকান ছাড়া যায়? তো একজন বললেন যে হ্যাঁ, যদি ওনার আর্থিক অসুবিধা হয়, উনি যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু তোমাকে ছাড়তে হবে। এবার উনি যাকে ছাড়বেন সে যদি তোমায় দেয় তো তুমি নিতে তার থেকে পারো নিতে সেই পারবে, ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ওনার যেহেতু টাকার দরকার বলছেন তো উনি বিক্রি করতে পারেন। সেটা একটা নোট, মানে এটা নোটিস পিরিয়ড হ্যাঁ তো অবভিয়াসলি দেবে হ্যাঁ, এক দু অবশ্যই। মাস দেবে। হুম। এইরকম সিচুয়েশনে কি বলা যায়, এদিকে লোন। গাড়ির ব্যবসাও ঠিকঠাক নেই, লোন করে ফেলেছি, এদিকে ব্যবসাও আস্তে আস্তে করে ছাড়তে হবে, এরকম একটা সিচুয়েশন। হুম। সবটাই এদিকে একটা ফ্যামিলি চাপ। নিয়ে আছি, হুম। সব দিক থেকেই চাপ। মানে তুমি ভাবো যে এইরকম পরিস্থিতি যদি একটা মানুষের জীবনে বারবার ঘুরে আসে। সেই হ্যাঁ, মানুষটার কাছে। তার মধ্যে একটা কথা বলি, যে ছিল দুটো গাড়ি, সেখানে ওই যখন মাল্টিমিডিয়া কোর্স কিংবা কম্পিউটারে এডিটিং এর কাজ করি, হুম। তখন দেখলাম যে না, দুটো গাড়ি রেখে লাভ নেই, একটা গাড়ি ছেড়ে দিই। আচ্ছা। একটা গাড়ি ছেড়ে সেই গাড়ির টাকা পয়সা থেকে কিছু এডিটিং সেটআপ, কিছু এডিটিং এর প্র্যাকটিক্যাল ভিডিও রেকর্ড করা, এইসব করতে গিয়ে অনেক কিছু খরচ করে ফেলেছি। আজকে শুধু গাড়ির উপরে ডিপেন্ড করে চলতে হচ্ছে। এবার সেটা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে আমার বাবা যে জায়গাটা বিক্রি করে আমাকে টাকা পয়সা দিয়ে গাড়ির ইএমআই শোধ করে সবকিছু করলো, সেই জায়গাটার মূল্য এখন বর্তমানে প্রায় 1 কোটি টাকার বাইরে। আর তোমরা সেটা 22 লাখ বললে তখন হ্যাঁ, তখন বিক্রি 22 লাখ করেছিলে। টাকায় বিক্রি করেছিলাম। হুম। এখন সেই জায়গার মূল্য 1 কোটি টাকার বাইরে। হুম। আজ প্রতি পদে পদে এদিকে ব্যবসাটাও গেল। এবার এই ব্যবসা করতে গিয়েও বাবার কাছ থেকে কিছু টাকা, দিদি ভাই মানে আমার যে হুম। দিদি কিছু টাকা, এরকম করে প্রায় 1,30,35,000 টাকা আমার ব্যবসাতে ঢুকে গেল একদম। ঢুকে গেল, এবং সেই ব্যবসা এখন ছেড়ে দিতে হলো, ক্যাফেটা ছেড়ে দিতে হচ্ছে। প্লাস এখন বাড়ির লোকের কাছে একটা জবাব দিতে পারছি না যে তোকে যে জায়গাপত্র বিক্রি করে টাকা পয়সা দিয়ে গাড়িপত্র করে প্রায় 1 কোটি টাকার বাইরে তোর হাতে তুলে দেওয়া হয়েছে, হুম। তুই আজকে আমাদেরকে কি দেখাচ্ছিস? হুম। নেট রেজাল্ট কি? জিরো। তুমি বলো এই সিচুয়েশনে একটা মানুষ প্রত্যেক পদে পদে উঠতে গেলেই পড়ে যায়, উঠতে গেলেই পড়ে যায়।
তাহলে তার কাছে আর কি বেঁচে আছে। সেজন্যই আমি একটু নেগেটিভ হয়ে গেছিলাম। তো তোমরা যদি মানে ইন দ্যাট টাইম এটা তুমি বলছো এই সময়ের কথা যে টাইমে দাঁড়িয়ে তোমার এই সিচুয়েশনটা এখনো আবারও ফেস করতে হচ্ছে, হ্যাঁ, এখন আবারও সেই যে ক্যাফে ছেড়ে দিয়ে এখন এটাই ফেস করতে হচ্ছে হ্যাঁ, তোমাকে। এরকম সিচুয়েশন। এখন শুটেরও হুম। মানে কাজ সেরকম ভালো হয় না, হুম, এডিটিং এর কাজও সেরকম প্রেসার নেই, সব দিকে time নেই। মার্কেটটা সব ডাউন দিক আর থেকে কি। পুরো একদম কাজের মানে ভাবো, আমি এখন ভাবছি যে আমি লাইফে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ভ্যালুয়েশনের আমি সাপোর্ট পেয়েও আমার কিচ্ছু করতে কিছু পারলাম না। হলো দেখতে না, দেখতে নিট রেজাল্ট, মানে 1 কোটি টাকা পেলাম, কিছুই হলো না, সবটাই ওয়েস্ট হয়ে গেল আর সবটাই কি, waste হয়ে গেল, সময় কষ্ট সবটাই আর কি। সবটাই। এবারে কি এখন একটাই জিনিস ভাবি যে হয়তো 1 কোটি টাকা গেছে, সেখান থেকে হয়তো কিছু শিখেছি, যে দুর্বল ব্যাপারগুলো ছিল আমার মধ্যে সেই জায়গাগুলো শিখেছি, এর বেশি কিছুই পেলাম না জীবনে। ঠেকতে ঠেকতে শেখা যাকে বলে। হুম। এরপরে তোমার প্রতিটা পদক্ষেপ আমার মনে হয় খুব কেয়ারফুলি ফেলা উচিত। জানি না কি হবে, তো এইভাবেই কি শেষ হয়ে যাবো? ওই যে বলে না, আজ যে রাজা কাল সে ফকির। আবার কেউ কখনো কখনো ফকির থেকেও রাজার হয়ে যায়। জায়গায় পৌঁছে যায়। তো আমি একটা সময় মানে যে টাকা পয়সা আমার বাড়ির লোক হেল্প করেছে, মানে বলতে গেলে সেটার থেকে অনেক অনেক পজিটিভ কিছুই করা এগোনো যেত। যায়, সেই জায়গায় আমি আজকে ফকির হয়ে গেলাম।